গত ক্লাসে আমরা যেমন যারা প্রিপারেশন অলরেডি নিচ্ছেন তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখছি শুরুর দিকে। তো আজকের ক্লাসেও সেম, এটা হচ্ছে যারা প্রিপারেশন অলরেডি নিচ্ছেন তাদের জন্য সমান, যারা প্রিপারেশন শুরু করবেন তাদের জন্য সেম। এটা হচ্ছে ভোকাবুলারি আমরা কিভাবে শিখব, এই কনসেপ্টটা আমাদের অনেকের ক্লিয়ার না। আমরা লিস্ট ধরে ভোকাবুলারি শিখি, এতে হয় কি আমাদের প্যাসিভ লার্নিং হয়, ঠিক আছে, বাট আমাদের অ্যাক্টিভ লার্নিংটা হয় না। অর্থাৎ আমরা যখন বলতে যাই, আমরা যখন রাইটিংয়ে লিখতে যাই, তখন আমাদের মাথায় আসে না। সো এই জন্যই ভোকাবুলারি কীভাবে আমরা শিখব তার একটা ইফেক্টিভ মেথড আমি শুরুতে আলোচনা করব, এবং স্পিকিং কেন ইম্পর্টেন্ট এবং কেন এটা আমরা শুরুর দিক থেকে প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি রাইটিং নিয়ে তো আলোচনা হবেই। সো ফার্স্ট অফ অল আমরা কীভাবে ভোকাবুলারি শিখব, এআই এর সাহায্য নিয়ে। চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি, আপনারা যেটাই ইউজ করেন সেটা আপনারা ইউজ করতে পারেন। তবে লিস্ট ধরে ভোকাবুলারি শেখা যাবে না, এটা আপাতত জেনে রাখেন। সেকেন্ডলি, আমরা প্রতিটা ভোকাবুলারির জন্য আমাদের এটার আগে আমি আরেকটা বিষয় বলি যে আমরা ভোকাবুলারি কেন শিখব। এক হচ্ছে শুধুমাত্র মিনিং জানার জন্য, টু নো মিনিং। আমরা মিনিং জানার জন্য ভোকাবুলারি শিখব, সেটা হচ্ছে আমাদের রিডিংয়ের জন্য কাজে আসবে। আমরা রিডিং প্যাসেজ যখন সলভ করব, প্যাসেজটা বোঝার জন্য আমাদের মোটামুটি অনেকগুলো ওয়ার্ডের মিনিং জানা আমাদের দরকার পড়বে। সেকেন্ডলি, আমাদের ভোকাবুলারি আমাদের কাজে আসবে রাইটিংয়ের জন্য, সেটা হচ্ছে শুধুমাত্র ফর্মাল ভোকাবুলারি। তো এটা আপনারা কিভাবে চুজ করবেন, যেহেতু আমি বলছি যে লিস্ট ধরে শেখা যাবে না, তাহলে আপনারা কিভাবে শিখবেন। ধরুন আপনি রাইটিংয়ের একটা স্যাম্পল পড়তেছেন, তো রাইটিংয়ের স্যাম্পলের মধ্যে অবশ্যই আপনার ওখানে কোনো ইনফর্মাল ভোকাবুলারি থাকবে না। তো একটা স্যাম্পল পড়ার পরে ফর এক্সাম্পল আপনার থেকে মনে হয়েছে যে 5টা ভোকাবুলারি আপনার শেখা জরুরি, কজ এটার মিনিং আপনি জানেন না, হয়তো বা এটা আপনি আপনার রাইটিংয়ে ইউজ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এই 5টা ভোকাবুলারি কীভাবে শিখবেন সেটা একটু পরে আলোচনা করতেছি। থার্ড যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পিকিংয়ের জন্য। স্পিকিংয়ের জন্য আমরা ফর্মাল প্লাস ইনফর্মাল দুইটাই আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো কোত্থেকে চুজ করব। আমরা রিডিং প্যাসেজ পড়ার সময় এমন অনেক ফ্লেক্সিবল ওয়ার্ড পাবো যেগুলো হচ্ছে আমাদের মনে হবে আমরা রাইটিং ইউজ করতে চাই অথবা আমাদের স্পিকিং ইউজ করতে চাই। সেক্ষেত্রে আমরা ওগুলা নোট করে রাখবো, এবং আমরা একটু পরে যেই ওয়েটা দেখাই দিব সেই ওয়েতে হচ্ছে যে আমরা শিখবো। সো এটা হচ্ছে ভোকাবুলারি শেখার 3টা রিজন যে আমাদের এই ক্ষেত্রে লাগবে। এখন লিসেনিং কেন বাদ যাচ্ছে? লিসেনিং বাদ যাবে না, লিসেনিংও আমাদের ভোকাবুলারির এবং সিনোনিম, প্যারাফ্রেজ অনেক জানতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে এই 3টার জন্য ভোকাবুলারি শিখবো, সেম আমাদের লিসেনিংও কভার হয়ে যাবে অনেকটা। অথবা আমরা লিসেনিংয়ে যদি এমন কোনো ওয়ার্ড পাই যেটা আমরা শুধুমাত্র মিনিং জানার জন্য শিখে রাখবো, সেটা একটা ক্যাটাগরিতে আমরা রাখবো। যেটা আমরা রাইটিংয়ে ইউজ করতে পারি সেটা আমরা ফর্মালে আমাদের রাইটিংয়ের নোটে রাখবো। যেটা আমরা স্পিকিংয়ের জন্য ইউজ করতে পারবো, ফর্মাল এবং ইনফর্মাল, ওইটা আমরা ওয়েতে নোট করব। এখন আমরা কিভাবে শিখব শুরু থেকে আলোচনা করি। আমরা প্রথমে যে কোনো একটা ওয়ার্ড, অর্থাৎ যে ভোকাবুলারিটা আমরা শিখব সেটা আমরা যে কোনো এআই টুলের মধ্যে ইনপুট করব। তো এই ইনপুট করার পরে আমরা এআইকে সাজেস্ট করব যাতে আমাদেরকে স্পেসিফিক কিছু আনসার ওরা দিয়ে দেয় এই ভোকাবুলারি রিলেটেড। আপনি কি করতে পারেন, আপনি একবারেই একটা প্রম্পট দিয়ে রাখবেন, যাতে আপনি শুধুমাত্র পরের বার ওই চ্যাট হিস্ট্রিতে গেলে আপনাকে আর কোনো ইনস্ট্রাকশন দিতে না হয়। আপনি জাস্ট ভোকাব ওখানে ইনপুট দিবেন। ফর এক্সাম্পল আপনি ওখানে শুধু লিখবেন কন্টেন্ট, ও আপনাকে এই কন্টেন্টের যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনি যেটা ওরা ইনপুট করবেন সেটা আপনাকে দিয়ে দিবে। তো আমাদের পরবর্তী আমরা কি চাইবো তার থেকে, এআইয়ের কাছে আমরা কি চাইবো, আমরা বলবো যে আমাদেরকে একটা ডেফিনিশন দাও এই ওয়ার্ডের। হইতে পারে ইংলিশ, হইতে পারে বাংলা, হইতে পারে দুইটাই, আপনার প্রয়োজন যদি হয় দুইটাই আপনি বলবেন যে আমাকে দুইটাই ডেফিনিশন দাও তুমি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী। কেমন? অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি অথবা বেসড অন দি অক্সফোর্ড ডিকশনারি। এটা আপনারা আপনাদের মতো বাংলাতে ইনপুট দিতে পারেন, ইংরেজিতে ইনপুট দিতে পারেন, সেটা ম্যাটার না। এরপরে আপনারা বলবেন যে আপনাদেরকে যাতে কিছু কমন সিনোনিম দিয়ে দেয় এই ওয়ার্ডের। সেক্ষেত্রে হবে কি, আপনারা লিসেনিং অনেক অ্যাডভান্টেজ পাবেন, স্পিকিং আপনারা বুঝতে পারবেন যে একটা ভোকাবুলারি কতগুলো সিনোনিম বা কয়টা মিনিং কনভে করে কয়টা ওয়েতে। ফোর্থ যেটা, সেটা হচ্ছে যে কমন কোলোকেশনস দিতে বলবেন। এই কোলোকেশনস জিনিসটা কি?
ফর এক্সাম্পল আমরা হচ্ছে যে বলি যে ভেরি নাইস, ভেরি ব্যাড, ভেরি গুড এমন বলি, কিন্তু আমরা বলি না যে ভেরি রাইস, অথবা আমরা বলি না যে ভেরি ওয়াটার, কারণ এই ভেরির সাথে এই ওয়াটারটা যাচ্ছে না, এটা কোলোকেশনটা মেনটেন হয় নাই। সো কিভাবে কোলোকেশনটা মেনটেন হবে, আমি যদি বলি যে ভেরি নাইস, তাহলে আমার এই ভেরির কোলোকেশনটা নাইসের সাথে হচ্ছে। সো এই যে শব্দের জোড়াটা, এটাকে সহজভাবে আপনি বুঝেন যে এটা হচ্ছে কোলোকেশনস ওয়ার্ডের। এক্ষেত্রে হবে কি, আপনি যে নতুন ওয়ার্ড শিখতেছেন সেটা আপনি প্রপারলি ইউজ করতেছেন, আপনি আর লিখবেন না ভেরি ওয়াটার, আপনি লিখবেন ভেরি নাইস, ভেরি গুড এমন। তো এটা কেন বলতেছি, কারণ আপনি যখন অ্যাডভান্স ভোকাবুলারি শিখবেন তখন কিন্তু আপনার থেকে মনে হবে যে হ্যাঁ হয়তো বা আপনি এটার সাথে একটা ওয়ার্ড লিখতে পারেন, কেমন, কিন্তু দেখা যাবে যে এই ওয়ার্ডের সাথে নির্দিষ্ট কিছু অথবা কমন কিছু কোলোকেশন থাকে যেটার বাইরে আপনি আসলে ইউজ করতে পারবেন না। সো আপনি বলবেন যে যাতে আপনাকে কমন কোলোকেশনসগুলো দিয়ে দেয়। এটা আপনি যখন ইনপুট দিবেন দেখবেন যে রেজাল্ট আপনার সামনেই চলে আসবে, আপনি তখন এটা আরও বিস্তারিত বুঝে যাবেন। 5 নাম্বারে যেটা আপনি রিকোয়েস্ট করবেন ওকে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আপনি বলবেন যে আমাকে টপিক ওয়াইজ এক্সাম্পল সেন্টেন্স দাও, যাতে আপনি বিভিন্ন কনটেক্সটে, আইএলটিএস এর কনটেক্সটে একটা ভোকাবুলারি দিয়ে আপনি অনেকগুলো এক্সাম্পল শিখতে পারেন। সাপোজ এই কনটেক্সটগুলো হবে এনভায়রনমেন্ট, এডুকেশন, হেলথ, টেকনোলজি, ফ্যামিলি, মাইসেলফ, ফ্রেন্ডস, অনেকগুলো টপিক থাকে আমাদের স্পিকিং এবং রাইটিংয়ের জন্য। তো সেক্ষেত্রে ধরুন একটা ওয়ার্ড হচ্ছে কন্টেন্ট, অথবা আপনি বলতে পারেন এখানে ইন্টেগ্রাল, একটা ওয়ার্ড সাপোজ আপনি শিখবেন, সেটা হচ্ছে ইন্টেগ্রাল। আমি একটু জুম করি, আচ্ছা চলে গেছে, সরি, এই যে এটা, হ্যাঁ, ইন্টেগ্রাল শিখবেন। তো এই ইন্টেগ্রাল, এই শব্দটার মিনিং কি, এটার অর্থ হচ্ছে যে অপরিহার্য, অত্যাবশ্যক, অবিচ্ছেদ্য, এক্সেট্রা এক্সেট্রা। এরপরে আপনি যখন কোলোকেশন চাইবেন, সে আপনাকে বলবে যে ইন্টেগ্রালের সাথে আমরা বলতে পারি ইন্টেগ্রাল পার্ট, অথবা আমরা বলতে পারি ইন্টেগ্রাল রোল, ইন্টেগ্রাল রোল, ইন্টেগ্রাল রোল। তারপরে আমরা বলতে পারি ইন্টেগ্রাল কম্পোনেন্ট, ইন্টেগ্রাল কম্পোনেন্ট। আরও আমরা অনেক ওয়েতে এই যে অপরিহার্য অংশ, অপরিহার্য আপনার বিষয়বস্তু ইত্যাদি আমরা অনেকভাবে বলতে পারি একটা ওয়ার্ড, কেমন। এটা হচ্ছে কোলোকেশন। এই যে একটু আগে আমি বলছি কোলোকেশন, এটাই হচ্ছে যে মূলত আমরা যে একটা ওয়ার্ডের সাথে কয়টা ওয়েতে আমরা লিখতে পারি, ইউজ করতে পারি, সেটার একটা উদাহরণ। এখন আপনি এটার এক্সাম্পল যে চাচ্ছেন বিভিন্ন কনটেক্সটে, এটার এক্সাম্পল কি হইতে পারে, এটার এক্সাম্পল হইতে পারে, ধরুন আপনি বলছেন বা আপনাকে চ্যাট জিপিটি দিছে যে আপনি এটা এডুকেশনের জন্য ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি, বা ওরা আমাদেরকে কি এক্সাম্পল দিবে যে এডুকেশন ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট, কেমন। সো এডুকেশনের টপিক অনুযায়ী আপনি কিন্তু ইন্টেগ্রাল একবার ইউজ করা শিখছেন। এরপরে আপনি আরেকটা এক্সাম্পল সম্ভবত এরকম পাবেন, টেকনোলজি প্লেস অ্যান ইন্টেগ্রাল রোল ইন মডার্ন হেলথ কেয়ার, অথবা ইন মডার্ন লাইফ, যে আপনি আপনার মতো করে ওরা যে এক্সাম্পলটা দিবে ওগুলো পাবেন। এখন আপনি একবার এডুকেশনে ইউজ করতে পারতেছেন, তারপরে আপনি ইউজ করতে পারতেছেন টেকনোলজিতে। এছাড়াও আপনি হয়তো বা আরেকটা এক্সাম্পল এমন হইতে পারে, ট্রাস্ট ইজ অ্যান ইন্টেগ্রাল কম্পোনেন্ট অফ এনি স্ট্রং রিলেশনশিপ, অথবা অফ এনি ফ্রেন্ডশিপ। সেই ক্ষেত্রে আপনি ফ্রেন্ডশিপের জন্য ইন্টেগ্রাল ইউজ করা শিখে যাবেন। আপনার কাজ হবে কি, এমন একটা নোট তৈরি করা ওয়ার্ড ফাইলে, বা যেখানে আপনি নোট করেন সেখানে যখনই এডুকেশনের জন্য আপনি একটা এক্সাম্পল চ্যাট জিপিটি থেকে পাবেন, সাথে সাথে কপি পেস্ট করে এখানে বসাই দিবেন এডুকেশনের যে এক্সাম্পলটা, অর্থাৎ যেটা একটু আগে আমরা পাইছি, ধরুন এডুকেশন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট, সেটা এডুকেশন আন্ডারে চলে যাবে, আরেকটা যাবে টেকনোলজির আন্ডারে, আরেকটা যাবে ফ্রেন্ডশিপের আন্ডারে। এতে হবে কি, আপনি টপিক ওয়াইজ লিস্ট ধরে ভোকাবুলারি না শিখে আপনি টপিক ওয়াইজ ভোকাবুলারি নিজে বানাবেন, এবং আপনি যখন নিজে বানাবেন তখন আপনি আর ভুলবেন না, এটা আপনার অ্যাক্টিভ লার্নিং হয়ে যাবে। সো আশা করি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এটা আমি কেটে দিই, তাহলে বাকিগুলো নিয়ে আলোচনা করতে সুবিধা হবে।
আচ্ছা, এরপরে আমরা যখন আচ্ছা, এটা তো আমরা বুঝছি যে আমরা টপিক ওয়াইজ এক্সাম্পল চাইবো এবং আমরা কিভাবে নোট করব। যদিও এটা আমি বিস্তারিত পরে আলোচনা করার কথা বা পরে আলোচনা করব, বাট আমি চাই যে আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন অন্তত শুরু থেকে যাতে আপনাদের প্রিপারেশানটা সঠিক হয়। এরপরে আপনারা অপশনাল হিসেবে তাকে বলতে পারেন যে আমাকে প্রনাউন্সিয়েশনটা দিয়ে দাও তুমি। সো সে আপনাকে বাংলাতে কিভাবে একটা কঠিন ওয়ার্ড প্রনাউন্স করবেন সেটা আপনাদেরকে দিয়ে দিবে। তো এতে হবে কি, আপনারা একটা ওয়ার্ড কারেক্টলি বলা শিখে যাবেন, যেহেতু স্পিকিংয়ে আমাদেরকে বলতেই হবে, অনেক অ্যাডভান্স কথা বলবো, আমরা ওয়ার্ড ইউজ করব। এরপরে যদি একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকে, সেক্ষেত্রে আপনারা চ্যাটজিপিটিকে ফার্দার একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন যে যদি এমন কোনো ওয়ার্ড থাকে যেটার মিনিং অনেকগুলা, তুমি আমাদেরকে সেই মিনিংগুলোও দাও এবং সেগুলোর এক্সাম্পলও দাও। যেমন এটা কি হইতে পারে, একটা ওয়ার্ড ধরুন কন্টেন্ট, এই কন্টেন্টের অর্থ হচ্ছে খুশি বা হ্যাপি ফিল করা। কেমন সহজ ভাষায় হচ্ছে এটা, যে সুখী বা খুশি এমন একটা বোঝায়। আবার কন্টেন্ট বলতে কিন্তু বিষয়বস্তুও বোঝায়। ধরুন আমরা বলি না যে সে একটা কন্টেন্ট ক্রিয়েট করছে, সো কন্টেন্ট ক্রিয়েট করা মানে তার হচ্ছে একটা, সে যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে কিছু একটা বানাইছে। অথবা আমরা একটা বইয়ের অনেকগুলো কন্টেন্ট আমরা শুরুর দিকে দেখতে পাই যে এই বইয়ের বিষয়বস্তু কি, এখানে এই বই পড়লে আমরা গ্রামার শিখবো, প্রিপোজিশন শিখবো, ইটিসি, এগুলো হচ্ছে কন্টেন্ট। সো আমরা অলরেডি কন্টেন্টের দুইটা মিনিং পাইছি, একটা হচ্ছে হ্যাপি অর্থাৎ সিনোনিম হবে হ্যাপি, আর একটা হচ্ছে বিষয়বস্তু হবে এলিমেন্ট, এগুলো হবে। কেমন, সো আমরা এই কন্টেন্টের শুধুমাত্র হ্যাপির এক্সাম্পলটা না শিখে, অর্থটা না শিখে, ডেফিনিশনটা না শিখে, আমরা যে আরও অন্যান্য ডেফিনিশন আছে আমরা ওগুলো শিখবো, ওগুলোর এক্সাম্পলও শিখবো। এবং আমাদের নোটটা স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা শুরুর দিন থেকে যদি আমরা প্রিপেয়ার করি, পরবর্তীতে আমাদের প্রিপারেশনটা ইজি হয়ে যাবে। আমি এখন আর আমার পার্সোনাল নোটটা দেখাচ্ছি না বা কিভাবে করবেন ওইটা বিস্তারিত আলোচনা করতেছি না। আশা করি এটা আপনারা যদি বাসায় চিন্তা করেন, একটু ঘাটাঘাটি করেন, আপনারা নিজেদের নোটই বেটারভাবে তৈরি করতে পারবেন। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে গ্রামার। তো গ্রামার নিয়েও আমাদের সেম ভোকাবুলারির মতো একটা মিসকনসেপশন থাকে যে আমরা গতানুগতিক, যেমন ক্লাস 19-এর সময় থেকে পড়ে আসছি, প্রিপোজিশনের রুল মুখস্থ করা, আর্টিকেলের রুল মুখস্থ করা, বাট দিন শেষে আমাদের এখন কিছু মনে নাই। সেক্ষেত্রে আমরা গ্রামার কিভাবে শিখতে পারি, এখানে অনেকগুলো অপশান আছে। একটা হচ্ছে রাইটিং প্র্যাকটিস করার সময় গ্রামার শিখবো, সেটা কোন ওয়েবসাইট থেকে শিখবো, কিভাবে শিখবো, স্ট্র্যাটেজিক ওয়েতে আমি কিছুদিনের মধ্যে হচ্ছে আলোচনা করব, এগুলা বলে দিব। এছাড়াও আপনারা স্পিকিংয়ের সময় কিভাবে আপনাদের পড়ার মধ্যে থেকে গ্রামার শিখবেন, ওগুলো আলোচনা করব। আমি জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল দেখাই। ধরুন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা রুল, সেটা হচ্ছে আমরা টেম্পোরারি অ্যাকশন এবং সিচুয়েশনের জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো এখানে একটা এক্সাম্পল আমি পাইছি, হি ইজ লিভিং ইন ঢাকা ফর এ ফিউ মান্থস, সে কয়েক মাসের জন্য ঢাকায় থাকছে। তো এটা যেহেতু টেম্পোরারি সিচুয়েশন, স্থায়ী নয়, তো আমি এই রুল শিখবো বা আপনাদেরকে শিখাবো। কিন্তু এখানে আমি একটা জিনিস হাইলাইট করা পাইছি যে ফর এ ফিউ মান্থস। আমরা জানি যে কোনো একটা জিনিসের জন্য আমরা কিন্তু এস বা ইয়েস বসাই না। ধরুন আপনি যদি বলেন যে এ মোবাইল ফোন, আপনি কিন্তু বলবেন না যে এ মোবাইল ফোনস। আবার আপনি বলবেন না যে অ্যান অ্যাপেলস, আপনি বলবেন অ্যান অ্যাপেল। আবার হচ্ছে এ টেবিল, কেমন টেবল, আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বলবেন না যে এ টেবলস। তো এখানে কেন এ ফিউ মান্থস হয়েছে, কারণ এখানে ফিউ ওয়ার্ডটা দিয়ে কয়েকটা, মানে খুব কম বুঝাইছে, একের অধিক, মানে বেশি না কিন্তু একের অধিক যেহেতু বুঝাইছে ফিউ দ্বারা, এখানে যদি আপনার সাম দিয়েও কিন্তু অনেক, মানে একের অধিক বুঝায়। তো ওইদিকে যাচ্ছি না, যেহেতু ফিউ দিয়ে একের অধিক শব্দ বুঝায়, সেই ক্ষেত্রে এখানে আমাদের এস বা ইয়েস যোগ হবে, অর্থাৎ প্লুরাল বুঝাবে। সো আমরা কিন্তু অলরেডি গতানুগতিক নিয়মের বাইরের একটা এক্সাম্পল আইডেন্টিফাই করতে পারছি, এবং এইসব বিষয়গুলো যখন আমরা ইন্টার কানেক্ট করব, তখন আমাদের গ্রামার লার্নিংটা অনেক ফাস্ট হয়ে যাবে। আবার আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অনগোয়িং অ্যাকশনের জন্য আমরা বলে থাকি যে আমরা বর্তমানে কথা বলার সময় যেই মানে এটা যখন ডিসক্রাইব করব তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। কিন্তু একটা এক্সেপশন রুল আছে, এটা সম্ভবত অনেকেই জানেন, অনেকেই জানেন না, যে আমরা কমপ্লেন্টস জানাতে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে হি ইজ অলওয়েজ লিভিং হিজ শুজ এট দ্য ডোর, সে সবসময় দরজায় জুতো ফেলে রাখে। তো অর্থাৎ আপনি বিরক্ত, ওই জন্য আপনি এখানে অলওয়েজের সাথে অথবা ফরএভারের সাথে অথবা কনস্ট্যান্টলির সাথে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতেছেন কমপ্লেন্ট করার জন্য বা বোঝানোর জন্য। এটা কিভাবে শিখলে আপনার মনে থাকবে? এই যে আমি এখন বলছি হি ইজ অলওয়েজ লিভিং হিজ শুজ অ্যাট দ্য ডোর, এটা আমরা যতটা না অ্যাডাপ্ট করতে পারবো ইজিলি, আমি যদি একটু মানে ডিফারেন্ট ওয়েতে এটা চিন্তা করি তখন আমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। ধরুন আপনি যদি বাংলাতে কাউকে বুঝাতে চান, আপনার একটা ফ্রেন্ড সে সবসময় আপনার দরজার সামনে জুতা ফেলে রাখে, আপনি বিরক্ত, তো তখন আপনি কিভাবে ডিসক্রাইব করবেন? আপনি হয়তো এভাবেই বলবেন, ন্যাচারালি এভাবে বলবেন, ধ্যাত এই পোলাটা সবসময় দরজায় জুতা ফালাই রাখে এবং আমি এটা নিয়ে অনেক বিরক্ত। আপনি তো এটাই বুঝাবেন যে ধ্যাত যে বলছেন তার মানে আপনি বিরক্ত, ধুর ছাতা ধুর এভাবে বলে আপনি বলবেন না যে ধুর তুই সবসময় এখানে জুতা ফালাই রাখস। তখন আপনি এভাবে এই সেন্টেন্সটা পড়েন, দ্যাট হি ইজ অলওয়েজ লিভিং হিজ শুজ অ্যাট দ্য ডোর। তো তখন আপনি আপনার মাথায় এটা অটোমেটিক চলে আসবে যে আমি যখন বিরক্ত হব, কোনো বিষয় নিয়ে বিরক্তি বুঝাবো, তখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারতেছি। এখানে কিন্তু আমি এম ইজ আরের রুলটাতে যাচ্ছি না, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই আমরা বুঝি এম ইজ আর, এগুলো আমরা ইউজ করতে হয়, আই অ্যাম গোয়িং টু মাই স্কুল এক্সেট্রা এক্সেট্রা, আমরা এভাবে ইউজ করি। বাট এখানে এম ইজ আর ছাড়াও অথবা আপনার হচ্ছে আইএনজির মানে গতানুগতিক আমরা যেভাবে ইউজ করি সেটার আগেও অলওয়েজ, ফরএভার, কনস্ট্যান্টলি এগুলা বসিয়ে আমরা কমপ্লেন্ট বুঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। এখন আমরা জানি যে এম ইজ আর থাকলে সবসময় কন্টিনিউয়াস টেন্স হয়, বা আমরা এটাই বুঝি যে পরের যে ভার্বটা সেটা আইএনজি হবে। কিন্তু অনেক ক্ষেত্রে এম ইজ আরের পরে আইএনজি হবে না। কেমন, কখন হবে না সেটা আমরা পরবর্তীতে এইসব আপনাদের গ্রামার নিয়ে যখন আমি বিস্তারিত ক্লাস নিব ওগুলা নিয়ে আমি হচ্ছে আলোচনা করার ট্রাই করব। বাট গ্রামার আপনারা কিভাবে শিখবেন? আপনারা গতানুগতিক নিয়মের বাইরে থেকে যতটুকু সম্ভব হয় শেখার ট্রাই করবেন। আর কিছু বেসিক জিনিস আছে যেগুলো আপনারা হয়তোবা যেই নর্মাল নিয়ম আছে ওগুলাতে শেখার ট্রাই করতে পারেন। আদারওয়াইজ আমরা একটু ডিফারেন্ট ওয়ে যদি ফলো করি তাহলে আমাদের প্রিপারেশনটা স্ট্র্যাটেজিক হবে। না হলে আপনারা কিন্তু অনেক ভালো ভালো ক্লাস পাবেন, অনেক ভালো ভালো রুলস শিখবেন, কিন্তু আপনারা তো এগুলো 9-10ও শিখে আসছেন, বছরের পর বছর আমরা পড়ে আসছি, বাট লাভ কি হয়েছে? এটা হচ্ছে মেইন কথা। সো এই গ্রামারের বিষয়টা যেমন আপনার মানে একটু নিয়মের বাইরে থেকে শিখতে হবে, সেম ভোকাবুলারির যে নিয়মটা দেখেছি এটাও কিন্তু আসলে সবাই ফলো করে না, সবাই লিস্ট ধরে শিখে ম্যাক্সিমাম। তো এগুলা পরবর্তীতে আপনারা পাই যাবেন। আমি আলোচনা করার কারণ হচ্ছে যারা প্রিপারেশান নিচ্ছেন যাতে ওনারা একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে ওইভাবে প্রিপারেশান নেন, এগুলা ছিল আপনাদের সবার জন্য। আর এখন থেকে আমি পরবর্তীতে যা বলবো তা হচ্ছে রাইটিং এবং স্পিকিংয়ের বেসিক, যারা জানেন না তাদের জন্যই। সো এতটুকু পর্যন্ত অনেকেই ক্লাস থেকে হচ্ছে যে হয়তো বা ভিডিও দেখা অফ করতে পারেন, কজ এখন যে বিষয়গুলো আলোচনা করব যদি আপনারা এগুলো জেনে থাকেন রাইটিং কি, আইএলটিএস এর স্পিকিং কি, তাহলে তারা স্কিপ করতে পারেন। আর আমি আরেকটা জিনিস দেখানোর ট্রাই করব যারা বেসিক লেভেলে আছেন, যে স্পিকিং তারা কিভাবে নিজেরা শুরু করবেন এবং কেন ডে 1 থেকে স্পিকিং করা শুরু করা উচিত। সেটার কারণ হচ্ছে আমরা লিসেনিং কিন্তু গান শুনি, আমরা মুভি দেখি, আমরা শোনার আমাদের ওই চান্সটা থাকে। তারপর রিডিংয়ের জন্য আমরা অনলাইনে অনেকগুলা ইংরেজির হাবিজাবি পড়ি, আমাদের রিডিংয়ের অভ্যাস মোটামুটি থাকে। রাইটিংয়ের জন্য সেম, আমাদের টেক্সট করি আমরা ফ্রেন্ডসদের সাথে, বা আমরা অনেক পোস্ট শেয়ার করি, লিখি। কিন্তু স্পিকিংয়ের জন্যে আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডসদের সাথে তারপরে ফ্যামিলির সাথে কথা বলার ওই সুযোগটা হয়ে ওঠে না, কারণ আমরা নার্ভাস ফিল করি অথবা আমরা চিন্তা করি যে যদি আমরা কোনো কিছু ভুল বলে ফেলি তাহলে সম্ভবত সে আমার অনেক বেশি জাজ করবে। এই মেন্টালিটি রাখা যাবে না। আপনি ভুল বলেন রাইট বলেন ওইটা ম্যাটার না, আপনি যে বলতেছেন সেটা ম্যাটার করতেছে। সো ডে 1 থেকে আপনি স্পিকিং কীভাবে প্র্যাকটিস করবেন, জাম্প ইনটু একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবেন। ক্যামব্রিজের 1 থেকে 20 পর্যন্ত অনেকগুলা প্যাসেজ টেস্ট সবগুলাই পাবেন। সেখানে আপনি শুধু জাম্প ইনটুতে গিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পরে স্পিকিং সিলেক্ট করবেন, ওখানের কোশ্চেনটা প্লে করে শোনার পরে আপনার রেকর্ড করার একটা অপশান থাকবে। আপনি জাস্ট নর্মালি রেকর্ড করে করে মানে যে টাইমটা ওরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে রাখবে প্রতিটা আনসারের জন্য, সবগুলা টাইম লিমিট ধরে ধরে আপনি আনসারটা যা আপনি পারেন না পারেন জাস্ট কথা বলে যান, কেমন? আর আমরা কিভাবে কথা বলার এগুলা ইমপ্রুভ করব, রিফাইন করব, কোন কোন অ্যাপ অথবা ওয়েতে আমরা এগুলা হচ্ছে যে মানে ধীরে ধীরে আমাদের লেভেলটা অ্যাডভান্স করব, সেটা তো আমরা পরে জানবো ইনশাল্লাহ। বাট আপাতত জাম্প ইনটু থেকে প্র্যাকটিস করা শুরু করে দেন, অথবা ইউটিউবে আপনি যদি শ্যাডোয়িং ইংলিশ শ্যাডোয়িং লিখে সার্চ দেন
অনেকগুলো ভিডিও চলে আসবে যেখানে আপনাদেরকে ডেইলি ইউজের জন্য অনেকগুলো সেন্টেন্স ওরা স্লোতে বলবে। সেক্ষেত্রে আপনি জাস্ট ওরা যা বলতেছে সেটা রিপিট করেন, হয়তোবা ওদের সাথে, অথবা পজ নিয়ে ওরা যা বলছে সেটা রিপিট করেন। আচ্ছা, এখানে হচ্ছে যে সিন্স আম রেকর্ডিং ফ্রম হোম, সো আই অ্যাপোলোজাইজ ফর এনি আনওয়ান্টেড ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ বাসায় যে কোনো সময় যে কোনো নয়েজ হইতেই পারে। তো যখন আপনারা ইউটিউবে শ্যাডোয়িংয়ের ভিডিও দেখবেন, সেখানে ধরুন সাপোজ সে বলতেছে যে আই জাস্ট ওয়েক আপ, কেমন? তো সেই ক্ষেত্রে আচ্ছা, এখানে আই জাস্ট ওক আপ হবে। তো এটা যখন আপনি শুনবেন, শোনার সাথে সাথে আপনি বলার ট্রাই করবেন। এতে হবে কি, ডেইলি যে ইউজ করা হইতেছে সেন্টেন্সগুলো, সেগুলো আপনার মাথার মধ্যে অটোমেটিক বসে যাবে, আস্তে আস্তে বসবে। ডে ওয়ানে যে ইমপ্রুভ হবে এমন না, বাট ফর শিওর আপনাদের একটা টাইমে এই জিনিসটা ইমপ্রুভ হয়ে যাবে যখন আপনার ডেইলি যেই সেন্টেন্সগুলো আছে সেগুলো শ্যাডোয়িং করবেন। এটা হচ্ছে ডে ওয়ান থেকে স্পিকিং শুরু করার একটা ওয়ে। এখন আমরা রাইটিং নিয়ে একটু বিস্তারিত জানার ট্রাই করবো যে কোশ্চেন টাইপগুলো কেমন হয়। আচ্ছা, এখন থেকে হচ্ছে আমরা বেসিক জিনিসে আলোচনা করব। সো শুরু করি। রাইটিংয়ে আমাদের টাইম লিমিট হচ্ছে 60 মিনিটস রিডিংয়ের মতো। এখানে আমাদের দুইটা টাস্ক থাকবে, একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। তো মার্কিংয়ের দিকে টাস্ক 2 এর মার্ক হচ্ছে ডাবল, এবং টাস্ক 1 এর মার্ক হচ্ছে ধরুন আপনার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ টাস্ক 2 এর মার্ক হচ্ছে 3 ভাগের 2 ভাগ, আর টাস্ক 1 এর মার্ক হচ্ছে 3 ভাগের 1 ভাগ। সো মার্কিংটা আসলে বিস্তারিত কিভাবে হয় সেগুলো তো আমরা পরে জানবো। বাট টাস্ক 2 হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য জাস্ট শুরুর দিকে জেনে রাখতে হবে যে টাস্ক 2তে আমরা বেশি ফোকাস দেব। তার মানে এই না যে টাস্ক 1 আমরা ইগনোর করব, টাস্ক 1এও আমাদের একটা ভালো প্রিপারেশন থাকতে হবে। টাস্ক 1 হচ্ছে কি, আমরা যে ভিজুয়াল ডাটাগুলা গ্রামারে আসলে করে আসছে ইংলিশ সেকেন্ড পেপারে, একটা গ্রাফ থাকবে অথবা ডায়াগ্রাম থাকবে আমাদের যে একাডেমিক টেস্টের জন্য। সেক্ষেত্রে আমরা জাস্ট ওই গ্রাফগুলো ডিসক্রাইব করব যে এই যে গ্রাফে আমি এই সালে এত এত ডাটা আছে, এখানে আমি ডিসক্রাইব করে দিব। আর যারা জেনারেল ট্রেনিং করে তাদের জন্য হচ্ছে লেটার লেখা লাগে টাস্ক 1-এ, এটা আমাদের কনসেপ্ট না, এটা বাদ। তো টাস্ক 1-এর জন্য আমরা মিনিমাম 150 ওয়ার্ড লিখতেই হবে, না হলে আমাদের নেগেটিভ মার্কিং হবে। অর্থাৎ আমরা ওই সলিড ব্যান্ড স্কোরটা পাবো না, যেটা আমাদের হয়তো বা পাওয়া উচিত ছিল। ধরুন আপনি 148টা লিখছেন, আপনাকে লিখতে হয়তো মিনিমাম 150 ওয়ার্ড। সো যে 2টা ওয়ার্ড লিখেন নাই আপনি, তো মানে টাস্ক পুরোপুরি কমপ্লিট করেন নাই। সো আপনার মার্ক এই 2 ওয়ার্ডের জন্য কমে যাবে, অনেক কমে যাবে। সো আপনি কি ডিসক্রাইব করবেন? আপনি ডিসক্রাইব করবেন ডাটা, প্রসেস, ম্যাপ অথবা ডায়াগ্রাম, এই 20 মিনিটের মধ্যে। তো টাস্ক 2 ইম্পর্টেন্ট। এটা কেন আমি বারবার রিপিট করছিলাম, কারণ আমরা রাইটিং যখন পরীক্ষা দিব বা প্র্যাকটিস করবো, আমরা ট্রাই করবো যে রাইটিং টাস্ক 2 আগে আনসার করার জন্য। কারণ 40 মিনিট ধরে আমরা যখন টাস্ক 2টা আনসার করব, আমাদের ওই যেহেতু এটা বেশি নাম্বার ক্যারি করে, তাহলে আমরা পরবর্তীতে যেটা কম নাম্বার আসলে ডিস্ট্রিবিউট করে, তার জন্য আমরা 20 মিনিট রাখলেই হবে। এবং এটা রিকমেন্ডেড একটা টাইম যে 20 মিনিটে আমরা টাস্ক 1 দিব, বাট টাস্ক 2টা আগে আনসার দেওয়াটা বেটার। এই ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 250 ওয়ার্ড লিখতেই হবে। আমরা চাইলে 260, 270 এমন ওয়ার্ড লিখব, সেটা আমাদের যে লিখব লিখার ইয়ের উপরে ডিপেন্ড করবে। স্কোরিং ক্রাইটেরিয়া হচ্ছে 4টা বিষয়ের উপরে। একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এই টাস্ক অ্যাচিভমেন্ট বিষয়টা কি, সেটা হচ্ছে আপনাকে যে কোশ্চানটা করবে, ধরুন তারা কোশ্চানে বলছে যে আপনার হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল নিয়ে তারা কথা বলতেছে। এখন আপনি আনসার করছেন যে বাংলাদেশের জাতীয় পশু নিয়ে, তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্টটা হবে না। আপনি রিলেটেবল কোনো আনসার যেহেতু প্রেজেন্ট করতে পারেন নাই, তাহলে আপনি টাস্ক অ্যাচিভমেন্টে নাম্বার কম পাবেন। এবং যদি আপনি বাংলাদেশের জাতীয় ফল নিয়ে লিখেন, তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্টটা প্রপার থাকবে। কোহিরেন্স এবং কোহেশনটা কি, সেটা হচ্ছে আপনি যে বাংলাদেশের জাতীয় ফল নিয়ে লিখবেন, লিখতে লিখতে সাপোজ আপনি এমন একটা লাইন লিখছেন যে আপনি চলে গেছেন আমেরিকার জাতীয় ফল নিয়ে, তাহলে আপনার কোহিরেন্স এবং কোহেশন মেনটেন করবে না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এক্সাম্পলের জন্য আমরা ওগুলা রেফার করব। তবে আপনাকে জাস্ট সহজভাবে এটা বুঝে রাখেন যে আমরা যে লাইনগুলো লিখবো সেগুলোর সিমিলারিটি কোশ্চানের সাথে কেমন, আমাদের লেখার সাথে কেমন, এটা মেনটেন করাটাই হচ্ছে কোহিরেন্স এবং কোহেশন। ধরুন আপনি আপনার ফ্রেন্ডে আপনার একটা সমস্যার কথা বলতেছেন, যে আজকে আপনি একটা সমস্যা ফেস করছেন, বলতে বলতে আপনি এখন এমন একটা কথা বলতেছেন যে
আপনার আজকে দিনে অনেক ভালো একটা সময় কাটাইছেন আপনি, তাহলে আপনার কথার মধ্যে সিমিলারিটি থাকলো না, কোহেরেন্সটা মেনটেন হলো না। আপনি সমস্যার কথা দিয়ে শুরু করে আপনি হচ্ছে হ্যাপিনেসে চলে গেছেন, আপনাকে কিন্তু সমস্যার কথাটা শেষ করা উচিত ছিল। তো এটাই হচ্ছে কোহেরেন্স। আর লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনাদের ভোকাবুলারি যেটা, সেটা মানে আপনার লেখার মধ্যে কতটুকু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতেছেন সেটা বুঝাবে যে আপনারা আপনাদের ডিকশনারির লেভেলটা আসলে কত দূর। ধরুন সহজভাবেই বলতেছি, আপনারা যদি ডিকশনারির অনেকগুলা ওয়ার্ড জেনে থাকেন তাহলে আপনাদের কথাবার্তাতে ওই সব ওয়ার্ডগুলা কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি। সো আপনাদের এই লেক্সিক্যাল রিসোর্সের দ্বারাই এক্সামিনার বুঝবে যে আপনার লেভেলটা কেমন। সো আপনাকে এটার অনুযায়ী ওনারা মার্কিং করবেন। ধরুন একজনে লেখার মধ্যে সব নর্মাল ওয়ার্ড ইউজ করছেন, তাহলে সে যতটা না মার্ক পাবে, আপনি যদি অ্যাডভান্স ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ড ইউজ করেন আপনার মার্কিংটা ভালো হবে। এরপর আসতেছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। কেমন? এটা হচ্ছে আপনি রাইটিংয়ে গ্রামারের জন্য কি ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করতেছেন, কতটা ওয়েতে আপনার লেখাটা হচ্ছে যে আপনি ভ্যারি করতেছেন, গ্রামাটিকের যেই রুলস এবং যে স্ট্রাকচারগুলো সেগুলো ফলো করতেছেন, তার উপরে আপনার মার্কিংটা হবে। তো এই চারটা হচ্ছে 25% করে আপনার লেখার নাম্বারের জন্য হচ্ছে প্রভাব ফেলে। ধরুন টাস্ক অ্যাচিভমেন্টের মার্ক হচ্ছে 25%, এটা 25, এটা 25, গ্রামার 25, সব মিলিয়ে 100% এই চারটা থেকে আপনাকে হচ্ছে মার্ক দিবে। ধরুন আপনার ভোকাবুলারি লেভেল হচ্ছে 0, তো বা হচ্ছে নর্মাল, আপনার লেভেলটা হচ্ছে নর্মাল লেভেল। সেক্ষেত্রে আপনি যদি রাইটিং থামাই দেন যে আপনি রাইটিং লিখবেন না, তাহলে আপনার লেখাটা হচ্ছে যে বা আপনার প্র্যাকটিসটা প্রপারলি হবে না। কিন্তু এই লেক্সিক্যাল রিসোর্সটা শুধুমাত্র 25% মার্ক ক্যারি করে, বাকি 75% আপনি যদি ঠিক রাখতে পারেন তাহলে তো আপনার অনেক প্রগ্রেশন এমনিতেই হয়ে যাবে। আর লেক্সিক্যাল রিসোর্স আমাদের স্কুল লেভেল থেকে এখন পর্যন্ত আমরা যেই লেক্সিক্যাল রিসোর্স আমাদের নিজেদের আছে, আমরা জানিও না যে আমাদের অনেক অ্যাডভান্স ওয়ার্ড আমরা যে ইউজ করি ওগুলা ধরুন C1 লেভেলের অর্থাৎ সর্বোচ্চ লেভেলের। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে ভয় পাওয়া যাবে না। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি অথবা লেক্সিক্যাল রিসোর্স নিয়ে আমরা শিখার মাধ্যমে অর্থাৎ আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলো শিখতে থাকবো। আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা টাইপিং না জানার কারণে যদি আমরা প্র্যাকটিস থামাই দিই, আইএলটিএসের প্রিপারেশন শুরু না করি, যে আমাদের টাইপিংটা ফাস্ট হইলে এরপরে আমরা প্র্যাকটিস শুরু করব, এই কনসেপ্টটা ভুল। আমরা প্র্যাকটিসের সাথে সাথে রাইটিং অথবা টাইপিং স্পিডটা বাড়ানোর ট্রাই করব। সেম আমরা এই যে রাইটিং এগুলা প্র্যাকটিস করার মানে ওয়েতে আমরা লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এগুলো ঠিক করব। একটার জন্য আরেকটার প্রিপারেশন থেমে রাখা যাবে না। এরপরে হচ্ছে ইজে টাইপগুলো কি কি। ধরুন 5 ধরনের ইজে আমাদেরকে লিখতে হবে। একটা হচ্ছে অপিনিয়ন ইজে, তারপরে হচ্ছে ডিসকাশন ইজে। কেমন? তো এখানে 5টা আছে: প্রবলেম সলিউশন ইজে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, ডিরেক্ট কোশ্চেন। তো এমন 5 ধরনের থাকবে। এই 5 ধরনটা কি আমরা বিস্তারিত একটু দেখি। ধরুন এই অপিনিয়ন ইজেতে আপনাকে একটা স্টেটমেন্ট আপনারা যখন রাইটিং টাস্ক 2 অ্যাকচুয়াল কোশ্চেন লিখে সার্চ দিবেন গুগলে, আইএলটিএস রাইটিং টাস্ক 2 অ্যাকচুয়াল কোশ্চেন লিখে যখন সার্চ করবেন তখন অনেকগুলো স্যাম্পল কোশ্চেন আপনারা পাই যাবেন, বা ক্যামব্রিজের বইগুলোতে তো থাকবেই। এবং ক্যামব্রিজের বইগুলো আপনারা জাম্প ইনটু থেকে অ্যাক্সেস করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো ওখানে ধরুন একটা কোশ্চেন বলছে যে বাংলাদেশের অথবা মোবাইল ফোন ইউজ করা ভালো, ওরা বলছে মোবাইল ফোন ইউজ করা ভালো। আচ্ছা আমি এখানে একটু লিখি, তাহলে হয়তো বা আলোচনা করতে সুবিধা হবে। Using mobile phone is good. তো আমরা লিখলাম অথবা একটা স্টেটমেন্ট আমরা পাইলাম যে ইউজিং মোবাইল ফোন ইজ গুড। তারা কোশ্চানে বলে দিছে এমন কোশ্চান, তারা হচ্ছে যে এমন অনেক ধরনের কোশ্চান বলে দিতে পারে।
এইটা হাইলাইট করে যাচ্ছে না কেন? আচ্ছা, আশা করি এইটা আপনারা দেখতেছেন বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এরপরে আপনাকে বলবে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ইউজিং মোবাইল ফোন ইজ গুড, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখন আপনার কাজটা কি থাকবে? আপনাকে একটা ক্লিয়ার আর্গুমেন্ট প্রেজেন্ট করতে হবে এবং আপনাকে একটা পার্সোনাল ভিউ পয়েন্ট প্রেজেন্ট করতে হবে। কেমন? আমাদের কাজ থাকবে দুইটা, একটা হচ্ছে একটা ক্লিয়ার আর্গুমেন্ট দিতে হবে, এরপর হচ্ছে পার্সোনাল ভিউ পয়েন্ট আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ আমরা বলবো যে যদি আমরা বলি যে ইউজিং মোবাইল ফোন ইজ গুড, এটার সাথে যদি আমরা একমত হই তাহলে বলবো যে ইয়েস আই ডু এগ্রি, এমন আর কি। তারপরে আমরা কেন এগ্রি করতেছি সেগুলা দিয়ে আমরা বডি প্যারাগ্রাফ পুরোটা লিখবো, প্যারাগ্রাফ পুরোটা শেষ করবো, কনক্লুশন দিব। সেগুলা হচ্ছে প্র্যাকটিস করতে আমরা এমনিতেই শিখবো, অ্যাডভান্স ওয়েগুলা শিখবো। আর রাইটিংয়ের জন্য আপনি যদি আর্গুমেন্টের মানে কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে অনেক অ্যাডভান্স ক্লাস দেখেও আসলে কোনো ফায়দা নাই, যেটা আমি নিজে টাইম ওয়েস্ট করছি অনেক। যত অ্যাডভান্স ক্লাস আছে সবগুলো দেখছি, বাট প্রপার হচ্ছে যে সাজেশান অনেক চ্যানেলেই থাকে না। সো আমি ট্রাই করবো আপনাদেরকে মানে যে যে চ্যানেলগুলো রাইটিংয়ের জন্য ভালো ওগুলা সাজেস্ট করার। যদি কারো জানার থাকে ওনারা তো কমেন্ট করবেনই। তারপর হচ্ছে ডিসকাশন ইজে, হ্যাঁ এখানে হচ্ছে আপনাকে বলবে ধরুন ইউজিং মোবাইল ফোন ইজ এ গুড, সরি আপনাকে বলবে সাম পিপল থিঙ্ক দ্যাট ইউজিং মোবাইল ফোন ইজ গুড হোয়াইল আদার্স, যেখানে অন্যরা চিন্তা করে মোবাইল ফোন ইউজ করা হচ্ছে খারাপ, হার্মফুল। হ্যাঁ, তো এরপরে আপনাকে বলবে যে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। তাহলে কিছু মানুষ যে বিশ্বাস করতেছে ইউজিং মোবাইল ফোন ইজ গুড এবং কিছু মানুষ বিশ্বাস করতেছে যে মোবাইল ফোন ইউজ করা খারাপ, আপনাকে দুইটা নিয়ে একটা ব্যালেন্সড ভিউ দেখাইতে হবে। যে হ্যাঁ, প্রথম মানুষটা যে বিশ্বাস করে মোবাইল ফোন ইউজ করা ভালো সেটার রিজন কী কী সেটা আপনি দেখাবেন। এরপরে বলবেন যে অন্য মানুষরা কেন বিশ্বাস করে মোবাইল ফোন ইউজ করা খারাপ, এবং আপনার পার্সোনাল যে অপিনিয়নটা যে আপনি বিশ্বাস করেন হাউএভার আই বিলিভ দ্যাট ইউজিং মোবাইল ফোন ইজ অ্যাকচুয়ালি গুড, কেমন, বা ক্যান বি বেনিফিটেড, এমন। তারপরে হচ্ছে প্রবলেম সলিউশন ইজে থাকবে, আপনাকে বলবে যে মোবাইল ফোন ইউজ করার কারণে মানুষের অনেক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে বা এমনিতে নর্মালি ক্ষতি হচ্ছে। তো বলতেছে যে ওরা আপনাকে কোশ্চেন করবে হোয়াট আর দ্য কজেস, এই স্টেটমেন্টটা দেওয়ার পরে ওরা বলবে যে হোয়াট আর দ্য কজেস, এর কারণ কি। তখন আপনাকে লিখতে হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে প্রবলেমগুলা কি কি। ধরুন আপনার মনে হয়েছে যে সবাই মোবাইল ফোন ইউজ করার মানে ডুম স্ক্রোলিং করার কারণে, অর্থাৎ ননস্টপ জাস্ট স্ক্রোল করার কারণে, রিলস দেখার কারণে তারা এনাফ সোশ্যালাইজিং করার ওই স্কোপটা পাইতেছে না, অপরচুনিটিটা তারা মিস করতেছে, তারা বাইরে খেলতে যাচ্ছে না। সো আপনি একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারছেন কি, যে সবাই যে সারাদিন ঘরে বসে মোবাইল টিপে, এটার কারণে মোবাইল ফোন ইউজ করাটা খারাপ বা ক্যান বি হার্মফুল, ক্ষতিকর হইতে পারে। তারপর আরেকটা কজ আপনি দিলেন, আরেকটা প্রবলেম বললেন যে মোবাইল ফোন ইউজ করার কারণে মানুষ তাদের ফ্রেন্ডসদের সাথে আর মিশে না, সবাই অনলাইনে পড়ে থাকে, ফ্রেন্ডস ডাকলে যায় না, খেলাধুলা করে না, কেমন বাইরে খেলতে যায় না। তো এটা আরেকটা প্রবলেম বলছেন, যার ফলে কি হয় খেলাধুলা না করলে তাদের ফিজিক্যাল যেই স্ট্যামিনাটা সেটা তো তাদের হচ্ছে যে রিডিউস হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, তারা এনাফ স্ট্যামিনা তাদের থাকে না। এরপর আপনাকে বলবে যে হোয়াট ক্যান বি ডান, এটা যে সবসময় এমন কোশ্চেন থাকবে এমন না, এখানে আপনাকে হয়তো বা এখানে বলবে যে এটার ধরুন অনেকভাবে কোশ্চেনগুলো হইতে পারে, কেমন, আমি এখন হচ্ছে জাস্ট সিম্পলি আলোচনা করতেছি, বাট বেসিক্যালি এরকমই হবে। হোয়াট ক্যান বি ডান, আপনাকে এখন একটা সলিউশন প্রপোজ করতে হবে অথবা দুইটা সলিউশন প্রপোজ করতে হবে যে এই সমস্যাটা রিডিউস করতে আমরা কি করতে পারি। তখন আমরা বলবো যে সবাই যদি ফ্যামিলির মেম্বাররা প্রপার টাইম দেয় একে অপরকে, তাহলে হয়তো বা সবাই মোবাইল ফোন টিপা কমাই দিবে, অথবা ফ্রেন্ডরা যদি বাইরে খেলাধুলার ব্যবস্থা রাখে, ফুটবল, ক্রিকেট, হোয়াট এভার, দেন সবাই হচ্ছে যে একটা টাইমে খেলতে যাবে এবং মোবাইল ফোন ইউজ করা কমাই দিবে, যার ফলে তাদের এক্সারসাইজ হবে, তাদের হচ্ছে যে ব্রেনটা আপনার ডেভেলপ হবে ধীরে ধীরে, কেমন, তাদের ব্রেনটা ওই যে এই আপনার ফ্যাটিক ফিল করবে না, ক্লান্ত থাকবে না, সারাদিন যে আমরা অবসাদে ভুগি ওইটা থাকবে না। এরপর আরেকটা ইজি টাইপ হচ্ছে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, সেখানে আপনাকে বলবে যে মোবাইল ফোন ইউজ করা, ধরুন কোশ্চেন থাকবে, হ্যাঁ মনে থাকবে যে মোবাইল ফোন
ইউজ করা ভালো, অথবা হচ্ছে যে কিছু মানুষ বিশ্বাস করে যে মোবাইল ফোন ইউজ করাটা আপনার ভালো, কেমন, বা মোবাইল ফোন ইউজ করলে মানুষের অনেক ভালো হবে। এরপর আপনাকে বলবে যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এখন আপনি বলেন যে এটার মোবাইল ফোন ইউজ করলে কী কী অ্যাডভান্টেজ থাকবে, কী কী ডিসঅ্যাডভান্টেজ থাকবে। আপনি পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই ইভ্যালুয়েট করবেন, অর্থাৎ প্রেজেন্ট করবেন, কেমন। আরেকটা হচ্ছে ডিরেক্ট কোশ্চেন ইজে, ওখানে একটা স্টেটমেন্ট দেওয়ার পরে আপনাকে বিভিন্ন কোশ্চেন ওরা জিজ্ঞেস করবে, ওই কোশ্চেনের বেসিসে আপনাকে আনসার দিতে হবে। এখন এই অপিনিয়ন ইজের আবার দুইটা টাইপ আছে, সেটা হচ্ছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এটা বললে সবসময় অনেক সময় এটা বলে, আবার অনেক সময় বলে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সেক্ষেত্রে আপনি হয়তোবা শুধুমাত্র এগ্রি করতে পারেন স্টেটমেন্টের সাথে যে মোবাইল ফোন ইউজ করা ভালো নাকি খারাপ, অথবা আপনি শুধু ডিসএগ্রি করতে পারেন যে না আমি বিশ্বাস করি মোবাইল ফোন ইউজ করা ভালোই না, এটা খারাপ। অথবা আপনি বলতে পারেন যে হ্যাঁ মোবাইল ফোন ইউজ করা ভালো, কিন্তু এটার অনেকগুলো খারাপ দিক আছে আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে আপনি পার্শিয়ালি এগ্রি করতে পারবেন। আবার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আরেকটা টাইপ আছে, ওইটা একটু আপনার হচ্ছে ট্রিকি, মানে আমি যদি এখন এটা নিয়ে আলোচনা করতে যাই একটু কঠিন মনে হবে, কজ এটা আমার নিজের থেকে অনেক মনে হইতো কনফিউজিং মনে হইতো। সো ওইটা এখন স্কিপ করতেছি। এরপরে হচ্ছে আচ্ছা হ্যাঁ, এরপরে আমাদের রাইটিং টাস্ক 1। আমরা বলছি যে টাস্ক 1-এ আমরা গ্রামার ইংলিশ সেকেন্ড পেপারে যা শিখে আসছি, যেগুলো করে আসছি, বার চার্ট, বিশেষ করে আমরা বার চার্টই তো পাইছিলাম সম্ভবত আমাদের এক্সামে। তো এখানে আমরা বার চার্টের মধ্যে অনেকগুলা ডাটা দেখব। আমরা ডাটাটা জাস্ট যেমন আমরা গ্রামারে লিখে আসছিলাম, মানে ইংলিশ সেকেন্ড পেপারে, সেভাবে আমরা লিখব। বাট লিখার অনেকগুলো ওয়ে আছে, সেগুলো তো আমরা পরে শিখব। পাই চার্ট থাকবে। পাই চার্ট হচ্ছে পুরোটা পাই, একটা পাই সমান সমান হচ্ছে 100%। সো এখানে অনেকগুলো ডাটা থাকবে। ধরুন মানুষে মোবাইল ফোন ইউজ করে দিনের 50% টাইমে, তারপরে তারা খাওয়ার খায় 10% টাইমে, গোসল করে 5% টাইমে। তো আমরা এগুলো জাস্ট ডিসক্রাইব করব পাই চার্ট থেকে দেখে দেখে। লাইন গ্রাফেও সেম, বার গ্রাফের মতো অনেকগুলো ডাটা থাকবে। আমরা দেখে দেখে জাস্ট বসাবো যে কোন সালে বাড়ছে কমছে, এগুলাই আমরা আলোচনা করব। টেবিলেও সেম অনেকগুলো ডাটা থাকবে, আমরা দেখে দেখে জাস্ট ওগুলো ডিসক্রাইব করব। এছাড়াও আমাদের প্রসেস থাকতে পারে রাইটিং টাস্ক 1-এ। আচ্ছা, এখন যে আলোচনা করতেছি সেটা হচ্ছে টাস্ক 1-এর জন্য। টাস্ক 2-এর ইজে টাইপ যেগুলো, ওগুলো অলরেডি আলোচনা করা শেষ। তো প্রসেস হইতে পারে, আচ্ছা আমি এটা পড়ি। সামটাইমস ইউ মে বি আস্কড টু ডিসক্রাইব এ প্রসেস। দিস ক্যান বি আইদার অফ সামথিং দ্যাট ইজ ম্যান মেড অর সামথিং দ্যাট অকার্স ইন নেচার। এই যে প্রসেস আমাদেরকে ডিসক্রাইব করতে বলবে, সেটা হয়তোবা ম্যানমেড হবে, অথবা হবে যেটা আপনার ন্যাচারালি হয়ে থাকে। ম্যানমেড কোনগুলা? ম্যানমেড হচ্ছে যে ধরুন এখানে ব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের একটা প্রসেস আমরা দেখতেছি, এটা রাইটিং টাস্ক 1-এর একটা কোশ্চেন। সেখানে বলছে যে মাটি সংগ্রহ করা, এই যে ক্রেনের মাধ্যমে মাটি সংগ্রহ করা থেকে শুরু করে এটা ডেলিভারি দেওয়া, অর্থাৎ ইট বানাই, এগুলা ডেলিভারি দেওয়া মানুষের কাছে, এটা হচ্ছে ব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের ওভারঅল প্রসেস। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এবং শেষ হয় কোথায় গিয়ে? শেষ হয় ডেলিভারির মাধ্যমে। কিন্তু ন্যাচারাল প্রসেস হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে মানুষরা করে, এটা কিন্তু প্রকৃতি আপনি মাটি সংগ্রহ করবে না, এভাবে শেপ অনুযায়ী ইট বানাবে না। প্রকৃতি কি করবে? ধরুন একটা মশার লাইফ সাইকেল, একটা ব্যাঙের লাইফ সাইকেল যখন আমরা আলোচনা করব, একটা কোশ্চেন পাবো, সেক্ষেত্রে দেখবেন যে প্রথমে মশার হচ্ছে যে ডিম পাড়তেছে, ডিম পাড়ার পরে ওই ডিম ফুটে ছোট বাচ্চা বের হচ্ছে, বাচ্চা থেকে হচ্ছে তারা অ্যাডাল্ট হয় একটা সময়। অ্যাডাল্ট হওয়ার পরে তারা হচ্ছে তাদের পার্টনারের সাথে ধরুন আপনার দেখা হয় তাদের, কেমন। এরপরে তারা আবার হচ্ছে যে তাদের ডিম হয়। এরপরে আচ্ছা এই যে ডিমটা, এটা আবার চলে যাবে এখানে, কেমন। আবার আমাদের প্রসেসটা শুরু হচ্ছে, ন্যাচারাল প্রসেস। মারা যাইতেছে, মারা গেলে তো গেছে, আর অথবা মারা যাওয়ার আগে তারা এই যে ডিম দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই প্রসেসটা আমাদের প্রকৃতি আপনি সেট করে রাখছে। এটা নন স্টপ কন্টিনিউয়াস প্রসেস, এটা মানুষের কোনো হাত নাই। সো এটা হচ্ছে ন্যাচারাল যে প্রসেসটা। আচ্ছা, এক্ষেত্রে এখানে একটা লেখা আছে যে টেক নোট দ্যাট এ প্রসেস টাস্ক হ্যাজ এ স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট। আচ্ছা, এই যে আমার মাটি সংগ্রহ থেকে শুরু করে, এই মাটি সংগ্রহটা হচ্ছে আমার ব্রিক ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ইট বানানোর শুরুর স্টেপ অর্থাৎ স্টার্টিং পয়েন্ট। আর ডেলিভারি দেওয়া কাস্টমারের কাছে হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট। সো প্রতিটা প্রসেসের একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট থাকবে। এখানে ডিম পাড়াটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর হচ্ছে যে তারা মারা যাওয়াটা ধরুন
এন্ডিং পয়েন্ট, কেমন, এই তারা এখানে সাপোজ মারা গেছে, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। কিন্তু স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টটা খেয়াল রাখবেন, লিনিয়ার একটা প্রসেস আছে। লিনিয়ার প্রসেসটা কি দেখেন, এই যে মাটি সংগ্রহটা ওরা করছে, এরপরে যে ডেলিভারি দিছে, এই ডেলিভারির সাথে সাথে কিন্তু এখানে কাজটা শেষ, এটা কিন্তু আর ঘুরে নাই। কিন্তু মশার জীবনচক্র যেটা, সেটা ওই যে আমরা বলি না যে ডিম আগে না মুরগি আগে, তো এখানে ধরুন ডিম পারছে, এখানে মশা দুইজনে ডিম পারছে একজনে ডিম পারছে, কেমন। তো এটা যেহেতু একটা সাইকেল, এখন আমরা কোশ্চেন করতে পারি যে আপনার মশা আগে আসছে না ডিম আগে আসছে। তো যেহেতু এটা সাইকেল, আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না যে কোনটা শুরুর পয়েন্ট কোনটা শেষ পয়েন্ট, এই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে ডিফারেন্ট। এটা হচ্ছে অ্যাডভান্স একটা বিষয়, এটা আমরা পরে আলোচনা করব। জাস্ট এই কনসেপ্টটা নোট করে রাখেন যে প্রসেসের দুইটা ওয়ে, একটা হচ্ছে ম্যানমেড, একটা হচ্ছে ন্যাচারাল। এবং প্রসেস ম্যানমেড হোক অথবা ন্যাচারাল হোক, এটার একটা আপনার হচ্ছে কন্টিনিউয়াস একটা ব্যাপার স্যাপার আছে, যে আপনি স্টার্টিং পয়েন্ট কোনটা ধরবেন, এন্ডিং পয়েন্ট কোনটা ধরবেন, এটার একটা কনফিউজিং বিষয় আছে। জাস্ট এটা নোট করে রাখেন যাতে আপনাদের পরবর্তীতে এটা বুঝতে সুবিধা হয়, এবং আপনারা আপনাদের প্রিপারেশনের শুরু থেকে রাইটিংয়ের জন্য একটা নোট, স্পিকিংয়ের জন্য, প্যারাফ্রেজিংয়ের জন্য, প্যারাফ্রেজিং কি অলরেডি আমি আগের ক্লাসে আলোচনা করছিলাম, সিনোনিমের জন্য, ভোকাবুলারি শেখার জন্য, গ্রামারের জন্য, স্পেসিফিক্যালি সব কিছুর জন্য আলাদা আলাদা নোট রাখবেন। যেহেতু আমরা এখন কম্পিউটারে প্রিপারেশন নিচ্ছি, আমাদের সবগুলো ওয়ার্ড ফাইলে রাখবো, যাতে আমরা ওই নোট থেকে আরও 10টা ইফেক্টিভ নোট বানাইতে পারি এবং অনেক কিছু শিখতে পারি। খাতায় লিখলে সেটা আপনার চ্যাটজিপিটিকে দেওয়া, আবার লিখতে হবে, অনেক ঝামেলা। তো ম্যাপটা এখানে সম্ভবত আমি ইনক্লুড করি নাই, সো ম্যাপটা আমরা পরে আলোচনা করব। ম্যাপটা হচ্ছে রাইটিং টাস্ক 1-এর জন্য আপনি ওরা হচ্ছে যে বিভিন্ন ম্যাপ প্ল্যান দিয়ে রাখবে। সেই ক্ষেত্রে ম্যাপে আমরা যেসব বিষয়বস্তুগুলো দেখব, যে এখানে ভবিষ্যতে স্কুল বানাবে, আগে ছিল খালি জায়গা, এখন বানাবে হচ্ছে, আচ্ছা ধরুন এটা একটা ম্যাপ, এটা আরেকটা ম্যাপ। আমি জাস্ট যত সিম্পলি আলোচনা করা যায় তাড়াতাড়ি একটু আলোচনা করার ট্রাই করি। ধরুন এখানে একটা ম্যাপ বলবে যে 1900 সালের একটা ম্যাপ, একটা প্লেস 1900 সালে হচ্ছে এখানে একটা খালি জায়গা ছিল। এখানে ওরা বলবে যে সেকেন্ড ম্যাপ 2000 সালে এখানে একটা স্কুল তৈরি করা হয়েছে। তাহলে আমি আমার যে রাইটিং টাস্ক 1-এ লিখবো কি, আমরা দেখতেছি 1900 সালে এখানে মানে বাম পাশে, ম্যাপের বাম পাশে খালি জায়গা ছিল, যেটা পরবর্তীতে এক্সপেন্ড করা হয়েছে, যেহেতু আমাদের এখানে ম্যাপটা একটু বড় হয়েছে, জায়গাটা স্কুলের এরিয়া, এটা এক্সপেন্ড করা হয়েছে এবং এখানে একটা স্কুল নির্মাণ করা হয়েছে। এবং দেখেন এখানে যদি একটা বিল্ডিং থাকে, সাপোজ বসবাসের জন্য একটা বিল্ডিং আছে এখানে 1900 সালে, 2000 সালে সেখানে একটা শপিং মল করা হয়েছে, অথবা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করা হয়েছে, কারখানা তৈরি করা হয়েছে। তখন আমরা ডিসক্রাইব করব যে 1900 সালে ম্যাপের ডান পাশে কর্নারে একটা আবাসিক জায়গা ছিল বসবাসের জন্য, যেটা 2000 সালে একটা আপনার ইন্ডাস্ট্রি হয়েছে, কেমন, এটা এই যে বিল্ডিংটা তারা এটা ধ্বংস করে একটা কারখানা বানিয়েছে। এই যে ডিসক্রাইব করাটা, এটাই হচ্ছে ম্যাপের কাজ। রাইটিংয়ের জন্য কিছু বেসিক টিপস, আমরা রাইটিংয়ের জন্য কিন্তু আসলে অনেক অনেক অ্যাডভান্স টিপস আমাদের প্রয়োজন হবে, বাট এগুলো হচ্ছে শুরুর জন্য, এগুলা জানতে হবে আমাদেরকে। প্ল্যান বিফোর ইউ রাইট, আমাদেরকে রাইটিংয়ের আগে অ্যাটলিস্ট 4-5 মিনিট, 2-3-4-5 মিনিট যার যে সময় লাগে প্ল্যান করতে হবে। কেন, ধরুন রাইটিং টাস্ক 2-এর জন্য আমরা বলছি যে ইজে লেখার জন্য আমরা 40 মিনিট পাবো। তো ওই 40 মিনিটের জন্য যদি আমি লেখার আগে 5 মিনিট প্ল্যান করে নেই, যে আমি যে বলবো মোবাইল ফোন ইউজ করা বেটার, আমি যে অ্যাগ্রি করছি, আমি কেন অ্যাগ্রি করছি, আমাকে তো পুরো কারণটা বলতে হবে, স্টেপ বাই স্টেপ কারণগুলো আমাদের ডিসক্রাইব করতে হবে। সেক্ষেত্রে আমি যদি না জানি আমি কেন অ্যাগ্রি করছি, আমি লিখবো কীভাবে। বাট আমি যদি 5 মিনিটের মধ্যে এটা আইডেন্টিফাই করে ফেলতে পারি যে মোবাইল ফোন ইউজ করার জন্য মানুষ বাইরে যাচ্ছে না, ফ্রেন্ডসদের সাথে হচ্ছে দেখা করতেছে না, বাইরে ক্রিকেট খেলতেছে না, ফুটবল খেলতেছে না, সো অনেকগুলো কারণে মোবাইল ফোন ইউজ করা খারাপ, কারণ মানুষের হচ্ছে ব্রেন বলতে গেলে এক প্রকার আপনার আনইউজড থেকে যায়, কেমন, অনেকগুলো অ্যাক্টিভিটিস থেকে তারা বঞ্চিত হয়, বা হচ্ছে তারা নিজেদেরকে বঞ্চিত করে রাখে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা হচ্ছে না, অনেকগুলো রিজন আপনি বলতেছেন মোবাইল ফোন ইউজ করা খারাপ। সো যখনই আপনি এই প্ল্যানটা করে নেবেন যে এই কারণে আপনি অ্যাগ্রি করছেন, তখন বাকি 35 মিনিটে আপনার জন্য লেখাটা ইজি হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রশ্ন পাইছেন, তাড়াহুড়া করে 40 মিনিট লেখা শুরু করছেন, আপনি কিন্তু 40 মিনিটে
আপনার মতামত ডিসিশন চেঞ্জ হবে, কারণ আপনি কোনো ফিক্সড প্ল্যান নাই। আপনি একবার বলবেন যে মোবাইল ফোন ইউজ করা ভালো, আরেকবার বলবেন খারাপ, আরেকবার বলবেন ভালো, এতে করে আপনার 40 মিনিটই ওয়েস্ট হয়ে যাবে। সো আমরা ডে 1 থেকে যখনই রাইটিং মোটামুটি খাতা কলমে, কাগজে কলমে আমরা লেখা শুরু করব, মানে কাগজে কলমে তো না, আমরা তো কম্পিউটারে প্র্যাকটিস করব, বাট যখনই আমরা প্র্যাকটিক্যালি লেখা শুরু করব তখন থেকে আমাদেরকে প্ল্যান করার অভ্যাসটা আস্তে আস্তে ক্রিয়েট করতে হবে। এরপরে আসতেছে যে ওয়ার্ড কাউন্ট ম্যাটার্স। আপনাকে রাইটিং টাস্ক 1 এর জন্য মিনিমাম 150 ওয়ার্ড, টাস্ক 2 এর জন্য 250 ওয়ার্ড লিখতেই হবে। আপনি টাস্ক 1 এর জন্য 150 থেকে 170 ওয়ার্ড লিখতে পারেন এবং টাস্ক 2 এর জন্য 250 থেকে 270 ওয়ার্ড লিখতে পারেন। কিন্তু আপনার যে 270 ওয়ার্ডই লিখতে হবে ম্যাক্সিমাম এমন না, 250 থেকে আপনি 290 ওয়ার্ড লিখেন, কোনো সমস্যা নাই, যতক্ষণ না আপনি কারেক্ট ওয়েতে লিখতেছেন। তারপরে টাস্ক 2 ফার্স্ট লিখবেন নাকি টাস্ক 1, এটা আমি আগে আলোচনা করছিলাম। তারপর হচ্ছে কোহিশন অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস। এটা একটু মানে গভীর একটা কনসেপ্ট, কারণ লিঙ্কিং ওয়ার্ডস অনেকগুলো আছে, কেন ইউজ করব এটা আমরা ডিটেলসে আলোচনা না করলে আসলে এই জিনিসটা অনেকেরই ক্লিয়ার হয় না। বাট যদি সিম্পলি বলতে যাই তাহলে লিঙ্কিং ওয়ার্ডসগুলো হচ্ছে আপনি যে দুইটা সেন্টেন্স লিখবেন, আপনি যে আপনার মতামত চেঞ্জ করবেন, তখন যে ওয়ার্ডগুলো বসিয়ে আপনি এক্সামিনারকে, মানে যিনি আপনার লেখাটা পড়বে তাকে বুঝতে সাহায্য করবেন, সেগুলাই লিঙ্কিং ওয়ার্ড। এখানে অনেকগুলো কারণে লিঙ্কিং ওয়ার্ড বসাইতে পারে। এটা আমি যখন প্র্যাকটিস শুরু করছিলাম আমি আসলে বুঝতাম না যে লিঙ্কিং ওয়ার্ডগুলো কি। আমি জাস্ট পড়তাম ফার্দার, মোর, ইন কন্ট্রাস্ট, হাবিজাবি, অনেকগুলো শুরু থেকে অনেকগুলো মুখস্থ করার চেষ্টা করছি, বাট আমি ইউজেসটা বুঝি নাই। তো এটা আমরা এখন কেন মুখস্থ করব না, এখন কেন দেখব না, আমাদের এখানে শিখার কোনো এখন কাজই নাই। আমরা লিস্ট ধরে শিখাই, এই যে লিঙ্কিং ওয়ার্ড শিখা আমরা শুরুই করব না। কেন? আমরা যখন রাইটিং ক্লাসে, বা আপনারা যেখানে, আমি বলতেছি না যে আমার রাইটিং ক্লাস থেকে দেখে এরপরে শুরু করতে হবে, আপনারা যে যেখানে থেকে প্রিপারেশান নিচ্ছেন, যে মেন্টরের কাছ থেকে A to Z প্রিপারেশান নেবেন, সে আপনাকে হয়তোবা প্রপার ওয়েতে যদি এদের ইউজেসটা বলে দেয়, হয়তোবা তখন আপনারা শিখতে পারবেন। আদারওয়াইজ যারা আমার মেন্টরশিপে থাকবেন তাদেরকে আমি আমার হচ্ছে যে যদি ফ্রি ক্লাসে এগুলা, মানে যেটা সিরিজ আমি শুরু করছি, যদি আমি সম্ভব হয় বলে দেওয়ার ট্রাই করব। আদারওয়াইজ যারা আমার মেন্টরশিপে থাকবেন ওনাদেরকে আমি প্র্যাকটিক্যালি হচ্ছে যে এগুলার ইউজেস দেখাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এটা আমি এখন আলোচনা করতেছি না, এটা হচ্ছে আপনারা প্রয়োজনে অনলাইন থেকে এটার শিখে নেবেন, কজ এখানে অনেক আছে। বাট আমি বলবো যে লিস্ট ধরে শিখবেন না, অ্যাটলিস্ট এদের ইউজেসটা, মিনিংটা বুঝে এরপরে শেখার ট্রাই করবেন। কোনো টেমপ্লেট ইউজ করা যাবে না, কোনো মেমোরাইজ কিছু ইউজ করা যাবে না। যদি কেউ করেন সেটা তাদের ব্যক্তিগত এখতিয়ার, বাট আমি এটা সাজেস্ট করি না। আমাদেরকে ফ্লেক্সিবল স্ট্রাকচার শিখতে হবে। তারপর হচ্ছে মেমোরাইজড কোনো ফ্রেজ বা ফ্রেজেস ইউজ করা যাবে না। এটা করলে এক্সামিনাররা যেহেতু হাজার হাজার খাতা দেখে প্রতিনিয়ত, সেক্ষেত্রে তারা বুঝবে যে আপনি মুখস্থ করে আসছে গরুর রচনা, আপনি গরুরে নদীতে ফালাই দিয়ে এখন নদী রচনা লেখা শুরু করছেন, বিষয়টা হয়ে যাবে অমন। সো এটা করা যাবে না। তারপর গ্রামারের ভ্যারাইটি আনতে হবে। এখন ভ্যারাইটি বলতে কি, গ্রামার আসলে কী কী শেখা লাগবে আমি একটু পরে দেখাই দিব। বাট জেনে রাখেন যে সিম্পল, কমপ্লেক্স সেন্টেন্স, রিলেটিভ ক্লজেস, কন্ডিশনাল, তারপরে হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, এগুলো আমাদেরকে শিখতে হবে। এই প্যাসিভটা শিখবেন কিভাবে, অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে শিখবেন, এবং একটা গ্রামার শিখলে আপনার কয়টা ওয়েতে কাজে দিবে। আচ্ছা দেখি, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি এগুলো। যদি আমি গ্রামারের জন্য নোট করছিলাম, আমি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য, কেমন? আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আমি অনেকগুলো রুলস হচ্ছে যে এখানে নোট করছি। তো সেম আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য একবার এক রুল শিখবো, আবার যাব প্যাসিভে, আবার যাব অ্যাক্টিভের দরকার নাই। আমি একটা পিক করব, হয়তোবা টেন্সের, ধরুন আমি প্রেজেন্ট সিম্পল পিক করব, এই প্রেজেন্ট সিম্পলের যতগুলো রুলস আছে, যা যা এক্সেপশন আছে, ওগুলার অ্যাক্টিভ প্যাসিভ আমি সব শিখব, যাতে অ্যাটলিস্ট আমার প্রেজেন্ট সিম্পল ক্লিয়ার হয়ে যায়। এরপর আমি বাকিগুলোতে জাম্প করব। একটা আমার ক্লিয়ার না হওয়া ছাড়া আমি একসাথে 12টা শিখবো, রুল মুখস্থ করব, দরকার নাই। আমরা সাপোজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখার সময়ে, ধরুন আমি শিখতেছি এখন, শেখার সময়ে আমি এটার প্যাসিভ ভয়েস শিখে নিব। এতে হবে কি, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের যত এক্সেপশন আছে সব জানা হয়ে যাবে। তো প্যাসিভের ফর্মুলা হচ্ছে অবজেক্ট থাকবে, অ্যামিজার থাকবে, বিং বসবে এবং পাস্ট পার্টিসিপল বসবে। আর প্যাসিভের জন্য হচ্ছে বাই প্লাস সাবজেক্টটা হচ্ছে অপশনাল, মানে বাইটা অপশনাল,
বা এরপরে সাবজেক্ট অপশনাল। এটা একটা এক্সাম্পল আমি দিই। অ্যাক্টিভ হচ্ছে শি ইজ কুকিং ফুড। এই অ্যাক্টিভ জিনিসটাকে আপনারা কেউ কমপ্লেক্স করিয়েন না। অ্যাক্টিভ হচ্ছে নর্মাল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করি সেটাই হচ্ছে অ্যাক্টিভ, শেষ, ফুল স্টপ। এখানে আর কিছু শিখার নাই। আপনি যে যদি বলেন যে এই মুহূর্তে আপনি আপনার ফ্রেন্ডের বলতেছেন যে শি ইজ কুকিং ফুড, দেখো সে রান্না করছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ, এটা হচ্ছে আমাদের নর্মাল ওয়ার্ড, শেষ। এখানে অ্যাক্টিভ বলতে আর অন্য কিছু না। প্যাসিভে গিয়ে আপনি যখন বলবেন যে খাবার রান্না হচ্ছে তার মাধ্যমে অথবা তার দ্বারা, এটা আপনার রাইটিংয়ে কাজে আসবে। রাইটিংয়ের কোথায় কাজে আসবে সেটা পরে আলোচনা করব। প্রয়োজনে আপনারা এসব বিষয় আসলে নোট করে রাখতে পারেন। যারা এই ক্লাসগুলো দেখবেন তারা নোট করে আমাদের হচ্ছে কমেন্টে জানাইলে আমি এখন যেগুলো পরে আলোচনা করব করে করে স্কিপ করে যাচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদেরকে এগুলো দিতে পারি। অ্যাটলিস্ট আমাকে রিমাইন্ড দিয়ে দিলে আমি ওগুলো দিয়ে দেওয়ার ট্রাই করব। সো এখন আপাতত আপনারা হয়তো বা নোট করতে পারেন এটা যে আমি বলছি এই প্যাসিভটা রাইটিংয়ের যে কোনো একটা জায়গাতে আমাদের কাজে আসবে। এছাড়াও আমরা যখন রিডিং প্যাসেজ সলভ করতে যাব তখন আমরা একটা লাইন পাবো, সাপোজ যেমন ফুড ইজ বিং কুকড বাই হার। আমরা বাই হার পাবো না, আমরা পাবো কি ফুড ইজ বিং কুকড। সেই ক্ষেত্রে আমরা যদি জানি যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, অথবা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বাদ দেন, আমরা বুঝবো যে এটা হচ্ছে প্যাসিভ। এবং প্যাসিভ কখন হয় এটাও আমি আপনাদেরকে পরে সহজ একটা ট্রিক্স শিখিয়ে দিব, যাতে আপনারা সেন্টেন্স দেখলেই বুঝেন এটা কি প্যাসিভ নাকি প্যাসিভ না। তো সেক্ষেত্রে হবে কি, আপনি বুঝবেন রিডিংয়ে এটা প্যাসেজ সলভ করার সময় যখনই পড়বেন যে ফুড ইজ বিং কুকড বাই হার নাও থাকলে আপনি বুঝবেন যে এটা কারো না কারো দ্বারা রান্না করা হচ্ছে। কেমন? তো আপনি প্যাসিভটা শিখবেন, প্যাসিভের রুলটা এখানে আছে। এবং দেখেন আমরা কিন্তু রুল শিখতেছি কিসের জন্য, আমরা বলছি এটা রাইটিংয়ে কাজে আসবে। এটা যে রিডিংয়েও আপনার হেল্প করবে, লিসেনিংয়েও হেল্প করবে, রাইটিংয়েও হেল্প করবে, সেটা আপনি পরে বুঝবেন যদি আপনি ভালোভাবে শিখেন। এটা হচ্ছে প্যাসিভের একটা নোট, এটার আরও বিস্তারিত আছে, আমি এখন ওইদিকে যাব না। বাট গ্রামাটিক্যাল মানে হচ্ছে যে ভালোভাবে শিখতে হবে। কেমন? সো আমাদেরকে রাইটিংয়ে গ্রামার ভ্যারাইটি আনতে হবে, এবং আমরা ভ্যারাইটিটা আমাদের প্রিপারেশনের সময়ে এমনিতে আমাদের চলে আসবে। এতটুকু যা আলোচনা হয়েছে, যদি কিছু না বুঝেন আপনারা কমেন্টে আমাকে জানাই দিবেন, যে কোনো সময়ে জানাইতেই পারেন, অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে রিচ করতে পারেন। এরপরের টপিক হচ্ছে আমাদের স্পিকিং। আর আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম যে কেন স্পিকিংটা ইম্পর্টেন্ট, কেন ডে 1 থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে আমি বলে দিয়েছি। আমি অলরেডি ওয়েবসাইটের নামও বলছি। ওয়েবসাইটের নাম হচ্ছে জাম্প ইনটু। আমি লিখে দেই, স্পিকিংয়ের ওয়েবসাইটের নাম হচ্ছে জাম্প ইনটু। জাম্প ইনটু কেমন? এটা লিখে যখন আপনারা সার্চ করবেন গুগলে বা ক্রোম ব্রাউজার থেকে, এখানে ঢুকে আপনারা গুগল থেকে বা জিমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝবেন যে কীভাবে টেস্টটা দিতে হয়। আমি এটা সরাসরি এখন দেখাই দিতাম, বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য এগুলা কিন্তু বোঝাটা একটু ক্রিটিক্যাল। বাট যারা জানে তারা তো জানে যে এগুলা মানে আলোচনা করারও কোনো বিষয় না, কিন্তু যারা জানে না তাদের জন্য এগুলা অনেক ম্যাটার করে। সো আপাতত একটু নিজেরা দেখার ট্রাই করেন। যদি না বুঝেন তাহলে আমি পরের ক্লাসে শুরুর দিকে হচ্ছে যে জাম্প ইনটুর ইউজেসটা দেখাই দিব। অনেকগুলা সাইট আছে, অনেকগুলা ওয়ে আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। বাট আমাকে হচ্ছে আপনারা রিমাইন্ডার দিয়ে দিয়েন যাতে আমি এগুলো আপনাদেরকে আবার প্রপারলি ডেলিভার করতে পারি। এছাড়াও আমরা বলছি যে শ্যাডোয়িং করবো স্পিকিং প্র্যাকটিসের জন্য। শ্যাডোয়িংটা কি? ওই যে বলছি ইউটিউবে লিসেনিং শ্যাডোয়িং বা হচ্ছে ইংলিশ শ্যাডোয়িং লিখে যখন সার্চ করবেন অনেকগুলো ভিডিও প্লে হবে, অডিও প্লে হবে, সেগুলো জাস্ট ওরা যা বলবে, ইংলিশ স্পিকাররা যা বলবে আপনারা তাদের সাথে সাথে বলে যাওয়ার ট্রাই করেন। হয়তো বা পজ করে ভিডিওটা পজ করে বলেন, যেভাবে হোক বলেন, অ্যাটলিস্ট আপনাদের মুখ থেকে ইংরেজি বলার অভ্যাসটা ক্রিয়েট করেন, যাতে আপনাদের মুখ অ্যাটলিস্ট ইংরেজি স্পিকিংয়ের সাথে কমফোর্টেবল হয়ে যায়। কেন? আপনি দেখবেন যখন আপনারা ব্রেনের মধ্যে চিন্তা করেন যে স্পিকিং আপনি যখন বলতেছেন যে হ্যাঁ আমি এটা বলতেছি ইংরেজিতে, ব্রেনে নিজে নিজে মনে মনে, তখন দেখবেন যে আপনার ইংলিশের লেভেল অন্যরকম, বুঝছেন, আউটস্ট্যান্ডিং। বাট যখন আপনি প্রপার কারোর সামনে বলতে যাবেন দেখবেন যে আপনি অনেক মামলিং করতেছেন, আপনার ওয়ার্ডগুলা মাথায় তখন সহজে আসবে না। তো এটার কারণ হচ্ছে আমরা যে স্পিকিংটা মুখে বলি না,
এটার জন্যই আমাদের এমন হয়। সো এই দুটো জিনিস মাথায় রাখবেন, স্পিকিং প্র্যাকটিস শুরু করে দিবেন। এছাড়া পার্ট ওয়ানে আমাদের কি থাকবে স্পিকিংয়ের, সেটা হচ্ছে ডেইলি কনভারসেশন থাকবে, একটা শর্ট ইন্টারভিউর মতো। সাপোজ আপনি একটা জবের জন্য গেছেন, সেখানে আপনাকে যে কোশ্চেনগুলো করা হবে, আপনার বাসা কোথায়, আপনি কি করেন, আপনার কি পছন্দ, এগুলা জিজ্ঞেস করবে। জেনারেল কোশ্চেনস অ্যাবাউট ইউরসেলফ, যেমন হোম, ওয়ার্ক, হবিস, ফ্যামিলি, মানে এটা ওভারঅল থাকবে ক্যাজুয়াল এবং কনভারসেশনাল। কেমন, আপনাকে আপনার ডেইলি লাইফ থেকে অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। মোটামুটি 7 থেকে 10টা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে পার্ট ওয়ানের জন্য। আপনি মোটামুটি 30 সেকেন্ডের মতো বা 20 সেকেন্ডের মতো একটা টাইম নিয়ে আনসার দিবেন। পার্ট টুতে আপনাকে একটা কিউ কার্ড দিবে। এই কিউ কার্ড জিনিসটা কি আমি দেখাচ্ছি, আচ্ছা এখনই দেখাই ফেলি। এটা হচ্ছে পার্ট ওয়ানের একটা স্যাম্পল কোশ্চেন। তো পার্ট ওয়ানের এটা হচ্ছে স্পিকিং এর একটা স্যাম্পল কোশ্চেন। এটা হচ্ছে পার্ট ওয়ান, এই এতটুকু হচ্ছে পার্ট ওয়ান। তো প্রথম কোশ্চেনটা ধরুন আপনাকে জিজ্ঞেস করছে মানে টেলিভিশন রিলেটেড, যে ধরুন আপনাকে এমনিতে আপনার নাম জিজ্ঞেস করছে, আপনি কোথায় থাকেন, এগুলো জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করছে এগুলা, হোয়ার ডু ইউ ইউজুয়ালি ওয়াচ টিভি প্রোগ্রামস অথবা টিভি শোজ। এরপরে আপনি যদি বলেন যে আপনি টিভি দেখেন বিশেষ করে আপনার সামনের রুমে, এরপর ওরা জিজ্ঞেস করতে পারে হোয়াই নট। যদি আপনি বলেন যে আপনি টিভি, সাপোজ আপনি বলছেন আপনি টিভি সবসময় দেখেন আপনার বন্ধুর বাসায়, তখন আপনার এক্সামিনার অবশ্যই জিজ্ঞেস করবে, হয়তো বা তার কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করবে যে কেন আপনি আপনার বন্ধুর বাসায় টিভি বেশি দেখেন, কেমন। এরপরে হয়তো আপনারা জিজ্ঞেস করবে হোয়াটস ইউর ফেভারিট টিভি প্রোগ্রাম অথবা শো, তো এবং কেন। তারপর আপনি আপনার ফেভারিট টিভি শো কোনটা, এগুলো নিয়ে আলোচনা করবেন। এমন হচ্ছে ডেইলি কনভারসেশনের মানে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবেন। এটা ইজি পিজি, প্র্যাকটিস করতে করতে পার্ট ওয়ান দেখবেন অনেক ইজি। আর আমরা এটা স্ট্র্যাটেজিক্যালি প্র্যাকটিস করব। এবং আমি স্পিকিংয়ের জন্য আরেকটা জিনিস বলছিলাম, সেটাও নোট করে রাখেন। যারা আমার হয়তো বা ইনশাল্লাহ ফিউচারে প্রাইভেট ব্যাচে থাকবেন, তারা যখন এই ক্লাসগুলো শুরুর দিকে দেখবেন, যারা বিগিনার লেভেল থেকে শুরু করবেন, এই যে আমি এখন যে ছোট ছোট বিষয়গুলো বলতেছি, এসবগুলো কিন্তু শুরু থেকে নোট করে রাখবেন, যাতে ফার্দার আপনাদের সুবিধা হয়। স্পিকিংয়ের জন্য আমি বলছিলাম যে ভোকাবুলারি আমরা টপিক ওয়াইজ নোট করব। কিভাবে টপিক ওয়াইজ নোট করব, এটা অলরেডি আলোচনা করা হয়েছে এই ক্লাসের শুরুর দিকে। এই নোটটা সবার শুরু থেকে করা উচিত। যদি আপনারা একটা সিঙ্গেল ভোকাবুলারি শিখেন, ওই ভোকাবুলারির জন্য স্পিকিংয়ের একটা নোট থাকতে হবে, সবগুলো ভোকাবুলারির জন্য আসলে আপনার বিভিন্ন টপিক ওয়াইজ। এটা আমি বিস্তারিত বলছি, এখন এটা থাকুক, বাট এটা আপনাদের ইম্পর্টেন্ট একটা টাস্ক। এরপরে পার্ট টু আসবে। পার্ট টুতে আমরা বলছি যে কিউ কার্ড, আমরা তো কিউ কার্ড নিয়ে আলোচনা করতেছিলাম। তো কিউ কার্ড হচ্ছে আপনাকে একটা কোশ্চেন দিবে। কিউ কার্ড বলতে ধরুন একটা কোশ্চেন, এখানে কিউ কার্ড আপনি বাদ দেন, আপনি সহজ ভাষায় বুঝেন যে আপনাকে একটা কোশ্চেন দিবে। কোশ্চেনে কি বলছে, ডিসক্রাইব সামওয়ান ইউ নো হু হ্যাজ স্টার্টেড এ বিজনেস। আপনাকে এই কোশ্চেনটা দেওয়ার পরে আমরা যেহেতু অনলাইনে আপনার হচ্ছে ভিডিও কলে স্পিকিং দিব, এক্সাম দিব, সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের স্ক্রিনে এই কোশ্চেনটার পাশাপাশি হয়তোবা এই কোশ্চেনটা শো করে নাকি আমার এখন আসলে এক্স্যাক্টলি মনে আসতেছে না, বাট হ্যাঁ এই কোশ্চেনটাই শো করবে আশা করি। বাট আপনাকে এটা অবশ্যই থাকবে যে ইউ শুড সে ওই মানুষটাকে হু দিস পারসন ইজ, হোয়াট ওয়ার্ক দিস পারসন ডাজ, হোয়াই দিস পারসন ডিসাইড, মানে অনেকগুলা হচ্ছে আপনাকে অপশান ওরা বলে দিবে যে আপনার এইটা নিয়ে কথা বলা উচিত। তো এমন না যে এই বিষয়গুলো হচ্ছে মানে এখান থেকে আপনাকে আনসার দিতে হবে, আপনি এখান থেকে কিছু রিডিউসও করতে পারেন, কিছু অ্যাডও করতে পারেন আপনার স্পিকিংয়ের বলার সুবিধার জন্য। তো এটাই হচ্ছে পার্ট টু, এটাই হচ্ছে কিউ কার্ড। এবং এই কিউ কার্ডগুলো কীভাবে লিখবেন, কীভাবে আনসার দিবেন বুলেট পয়েন্টে, এই কিউ কার্ড দেওয়ার পরে পার্ট টু এর কোশ্চেন জিজ্ঞেস করার পরে আপনাকে ইউজুয়ালি 1 মিনিট ওরা সময় দিবে, যাতে আপনি এগুলা কি বলবেন। আপনি যে 2 মিনিট কথা বলবেন পার্ট টু এর জন্য আমাদের টাইম থাকবে 2 মিনিট মিনিমাম। আমাদেরকে কথা বলতে হবে যতক্ষণ না স্পিকার আমাদেরকে থামায়, মানে এক্সামিনার। তো আমরা এই 2 মিনিটের জন্য কি বলবো সেটা আমরা 1 মিনিট টাইম পাবো নোট করার জন্য। সাপোজ আমি যদি এই কিউ কার্ডটা পাইতাম, আমি এখানে ইউ শুড সে, যেখানে মানে যে আমার যেটা নিয়ে কথা বলা উচিত, হয়তোবা আমি বলবো যে এই একজন মানুষ যে একটা বিজনেস শুরু করছে,
সেই পার্সনটাকে আমি এখানে সিম্পলি নোট করব আমার একটা ফ্রেন্ড, সাপোজ আমি আমার ফ্রেন্ডের নাম দিলাম মিস্টার এ। তো সে এই যে মিস্টার এ, এটা আমি নোট করে রাখবো ছোট করে, যাতে আমি তার কথা হচ্ছে বলতে পারি, তার কথা আমি না ভুলে যাই। এরপরে আমি হোয়াট ওয়ার্ক দিস পার্সন ডাজ এর এখানে নোট করব ছোট করে। সাপোজ সে যদি একটা হোটেল রান করে, আমি বলবো যে সে হচ্ছে একটা হোটেল রান করে, ছোট করে লিখে রাখবো। অথবা সে যদি কোনো ফার্ম চালায়, ফার্ম থাকবে। সে যদি কোনো হচ্ছে আপনার মোবাইল শপ দেয় বা মোবাইল শপ রান করে, সেখানে হচ্ছে সে হচ্ছে মোবাইল শপ ওনার, এগুলা বলবো। তো এভাবে আমি ছোট ছোট করে নোট করব, এবং ওই 2 মিনিট কথা বলার সময় আমি কিন্তু আমার নোটটা, যে নোটটা করব ছোট ছোট 1 মিনিটের মধ্যে, ওই নোটটা দেখে দেখে আমি আনসার করতে পারবো। কেমন? সো যেহেতু 1 মিনিট সময় বিস্তারিত তো আমরা লিখতে পারবো না, আমরা জাস্ট বুলেট পয়েন্ট লিখে রাখবো, যাতে আমরা দেখা মাত্রই আমরা কি বলবো সেটা মনে পড়ে যায়। এরপরে ধরুন, আচ্ছা এটা তো আপনারা পড়লে বা বিস্তারিত যখন এটা দেখবেন, আপনারা বুঝবেন যে পার্ট 2টা আসলে কিভাবে কাজ করে। আর জাম্প ইনটু থেকে যখন প্র্যাকটিস করবেন, এটা আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরেকটা হচ্ছে যে এই নোট দেওয়া আছে, ইউ উইল হ্যাভ টু টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 to 2 মিনিটস। এখানে যদিও বলবে যে আপনাকে কথা বলতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য, বাট আপনি সবসময় 2 মিনিট নিয়ে কথা বলতেই হবে আপনাকে। এটা মাথায় রাখেন, 2 মিনিটের যদি কম আপনি কথা বলেন, তাহলে আপনার মার্কটা ভালো হবে না, আপনাকে কম স্কোর দিবে। আচ্ছা, এরপরে বলছে ইউ হ্যাভ 1 মিনিট টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু সে। এই যে 1 মিনিটটা আপনাকে দিবে, এই 1 মিনিটের মধ্যে আপনি চিন্তা করবেন অথবা নোট করতে পারবেন পেপার পেন্সিলের মধ্যে। আপনাকে যখন কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দিবেন, আপনার সামনে একটা পেপার এবং একটা পেন্সিল দেওয়া হবে। এই পেপার পেন্সিল দিয়ে মূলত আপনি কি বলবেন সেটার ছোট ছোট বুলেট পয়েন্ট আপনি মেক করে রাখবেন, যাতে দেখা মাত্রই হচ্ছে যে আপনার মনে পড়ে যায় আপনি কি নিয়ে কথা বলবেন, কেন বলবেন। তো 1 মিনিট আপনি টাইম পাবেন। এরপরে হচ্ছে এই যে বলছে ওরা, ইউ ক্যান মেক সাম নোটস টু হেল্প ইফ ইউ উইশ। এই যে আপনি নোট করতে পারতেছেন, কেমন? এটাই হচ্ছে আমাদের কিউ কার্ড। আমি যখন প্রিপারেশান নিচ্ছি, আমার একটা লম্বা সময় গেছে কিউ কার্ড আসলে জিনিসটা কি এটা বুঝতেই। এবং আমি শুরুর দিকে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করি নাই, যার জন্য একটা মানে মারা খাইছিলাম, বুঝছেন। পার্ট 3-তে আপনাকে অনেক ক্রিটিক্যাল কোশ্চান করবে। ক্রিটিক্যাল বলতে কি, আপনাকে পার্ট 1-এ যেমন কোশ্চান করছে যে আপনি কোথায় টিভি দেখেন, কেন দেখেন, আপনার ফেভারিট টিভি শো কি, আপনি থাকেন কোথায়, আপনার বাসা কোথায়, এগুলা এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে। দেখেন, আই ডোন্ট নো এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। হোয়াট কাইন্ডস অফ জবস ডু ইয়াং পিপল নট ওয়ান্ট টু ডু ইন ইউর কান্ট্রি। এই কোশ্চেনটা যখন আপনাকে জিজ্ঞেস করা হবে, বা ধরুন আমাকে জিজ্ঞেস করছে, আমি ইনস্ট্যান্টলি তো বলতে পারবো না যে আসলে কোন জবগুলা আমাদের দেশের ইয়াং জেনারেশন বা ইয়াং মানুষরা করতে চায় না। আমি কি জানি তারা কি জব করতে চায় না, বাট আমি একটু চিন্তা করে বলবো যে আমার থেকে যা মনে হবে আমি ওইটা বলার ট্রাই করবো, যে হয়তোবা যে জবগুলাতে হচ্ছে স্যালারি কম, সেই জবগুলা ইয়াং যারা ছেলেপেলেরা আছে তারা হয়তোবা করতে চায় না, তারা চায় যে একটা ভালো জব যাতে করে, অথবা তারা হচ্ছে যে এটা ডিপেন্ড করে। আমি তাকে এভাবে বলবো যে এটা ডিপেন্ড করে, কারণ অনেক মানুষই দেখা যাচ্ছে যে যারা আপনার ল্যাবে কাজ করতেছে, তারা রক্ত হয়তো বা তারা দেখে ইউজ টু তারা, বাট যারা ব্লাড আসলে সহ্যই করতে পারে না, কেমন ইনজেকশন পুশিং এগুলো সহ্যই করতে পারে না, তারা তো এই জব করবে না। যদি তাদের এক্সপিরিয়েন্সও থাকে তারা করবে না। তাহলে এটা ডিপেন্ড করতেছে সিচুয়েশনের উপরে। এই যে আমি সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে, এটা ওনাকে কনফেস করার ট্রাই করবো, বুঝাবো। এটা হচ্ছে একটা কমপ্লেক্স একটা আর্গুমেন্ট হয়ে যাবে, আমি ওনার সাথে কমপ্লেক্সভাবে এটা বোঝানোর ট্রাই করবো। এটা হচ্ছে পার্ট 3। এখানে অনেক ক্রিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনাকে ক্রিটিক্যালি আনসারটা দিতে হবে, আপনাকে একটু চিন্তা ভাবনা করে আনসারটা দিতে হবে। কেন আপনি বলতেছেন যে ইয়াং মানুষটা এই জব করে না, আপনাকে এক্সাক্ট রিজনগুলো বলতে হবে, 1-2টা এক্সাম্পল দিতে হবে। পার্ট 3, টু ওয়ে ডিসকাশন। এখানে আপনাকে এক্সামিনার কোশ্চেন করবে, আপনি হচ্ছে আনসার দিবেন, আবার আপনার আনসার শুনে উনি আপনাকে আবার একটা ফার্দার কোশ্চেন করতে পারে, এভাবেই চলবে কনভারসেশনটা। এখানে হচ্ছে আপনাকে 4 থেকে 5, 6, 7টাও কোশ্চেন জিজ্ঞেস করবে এমন। এখানে বলছে যে অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন লিঙ্কড টু পার্ট 2 টপিক, অর্থাৎ পার্ট 2-তে আপনাকে যেই রিলেটেড টপিক জিজ্ঞেস করবে। যেহেতু আমাদের পার্ট 2-তে দেখেন টপিক ছিল কি, আমাদের পার্ট 2-তে টপিক ছিল ডিসক্রাইব সামওয়ান ইউ নো হু হ্যাজ স্টার্টেড এ বিজনেস। এমন একজন মানুষকে তুমি ডিসক্রাইব করো যে রিসেন্টলি না, যে একটা বিজনেস শুরু করছে। তো এখানে যেহেতু বিজনেস রিলেটেড পার্ট 2-তে আমাকে 2 মিনিট কথা বলতে হবে। পার্ট 3-তে দেখেন এখানে আমাদের জব রিলেটেড কোশ্চানই কিন্তু শুরু করছে, বিজনেস রিলেটেড জব রিলেটেড কোশ্চান সে আমাদের জিজ্ঞেস করা শুরু করছে। এটাই হচ্ছে পার্ট 3। আর পার্ট 2 আমরা তো কিউ কার্ড আলোচনা করলাম। এরপরে আমাদের আচ্ছা, এরপরে হচ্ছে এটা স্পিকিং এর কিছু বেসিক টিপস।
অলরেডি আমি 2-3টা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে আছে কি এক্সটেন্ড এভরি আনসার, অর্থাৎ আমারে যদি জিজ্ঞেস করে যে তুমি কি কফি পছন্দ করো নাকি, আমি যদি বলি যে শুধু আই লাইক কফি, তাহলে হবে না। আমাকে বলতে হবে কেন হবে না। আপনার কথাটা কিন্তু সঠিক, কিন্তু হবে না এই জন্য স্পিকিং হচ্ছে আমাদের কনভারসেশন স্কিলটা টেস্ট করা। আমরা যদি জাস্ট একটা ওয়ার্ডে আনসারটা শেষ করি, সে আমাদেরকে মার্ক কীভাবে দিবে, সে কীভাবে জানবে যে আমরা স্পিকিংয়ে অনেক ভালো কথা বলতে পারি। এই জন্য আমরা এক্সাক্ট রিজন দিব, যাতে এক্সামিনার বুঝে আমাদের স্পিকিং বলার অ্যাবিলিটিটা কেমন। তো আমরা বলবো আই লাইক কফি বিকজ, এখানে হচ্ছে যে আমরা আমাদের যে কারণটা সেটা বলবো, হয়তো বা ইট হেল্পস আস টু স্টে এনার্জেটিক। কেমন, এটা আমাদেরকে মানে এনার্জেটিক থাকতে সহায়তা করে, সাহায্য করে। তারপর হচ্ছে আরও কয়েকটা লাইন আপনি বলবেন, অর্থাৎ আপনাকে আপনার আনসারগুলো এক্সটেন্ড করতে হবে। নেভার সে জাস্ট ইয়েস অর নো, অর্থাৎ আপনি শুধু ইয়েস এবং নো বলে একটু আগে যেটা বলছি এভাবে আনসারটা দিতে পারবেন না, আপনাকে এক্সটেন্ড করতেই হবে। যেমন আপনি এই পিল মেথডটা হচ্ছে ফলো করতে পারেন, অর্থাৎ আপনি পয়েন্ট দিবেন। ধরুন আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি কি মনে করো যে ইয়াং ছেলেদের উচিত ভালো স্যালারির জব করা, আপনি বলছেন ইয়েস, মানে আপনি এটা এগ্রি করেন। কেমন, ইয়েস আই ডু এগ্রি উইথ দিস ভিউ। আপনি যদি জাস্ট এটা বলেন, এক্সামিনার কিভাবে বুঝবে আপনি কেন এগ্রি করছেন। আপনাকে এই যে পয়েন্টটা দিতে হবে, কেন আপনি এগ্রি করতেছেন। কেমন, এরপর আপনি এক্সপ্লেন করবেন যে না আমি আপনি সাপোজ ডিসএগ্রি করতেছেন, আপনি বলতেছেন না আমি এটার সাথে ডিসএগ্রি করতেছি, কেন তারা শুধু হাই স্যালারি জব করবে, তারা তো কম স্যালারি জব করতে পারে। এটা হচ্ছে আপনার পয়েন্ট। এই পয়েন্টটা আপনি কীভাবে ডেভেলপ করবেন, এক্সপ্লেন করবেন যে তারা যদি লো স্কিলের জব করে, আপনার মতে তারা যদি লো স্যালারির জবে তারা জয়েন করে, তাহলে তারা অনেক মানে এক্সপিরিয়েন্স গেইন করবে, যার ফলে তারা ফিউচারে অনেক ভালো জব অপরচুনিটি পাবে। এক্সাম্পল দিবেন যে একটা, ফর এক্সাম্পল ধরুন যেসব ফ্রেশাররা মাত্র পড়াশোনা শেষ করছে, তারা যদি একটা লো স্যালারি জব অথবা কোনো ভলেন্টারি ওয়ার্কের সাথে তারা ইনভলভ হয়, তাহলে তাদের শুরুর দিকে প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ হবে, যা তারা ফিউচারে কাজে লাগাতে পারবে বড় কোম্পানিতে গেলে। কেমন, এগুলা। তারপরের টিপস, আচ্ছা বেসিক টিপস, হ্যাঁ সেটা হচ্ছে ইটস ওকে টু আস্ক ফর ক্ল্যারিফিকেশান। ধরুন স্পিকার আপনারা এমন একটা কোশ্চেন করছে যেটার অর্থ আপনি বুঝতেছেন না, আপনি বলতে পারেন যে কুড ইউ রিপিট দ্যাট, হোয়াট ডু ইউ মিন বাই, যেই টপিকটা বলবে সেটা। কোশ্চেন করলে কি হবে, আপনি ক্লিয়ার থাকবেন যে আপনি কোন ওয়ে জিনিসটা নিয়ে কথা বলতেছেন। বাট আপনি যদি না বুঝেন, আপনি অফ টপিক হয়ে যাবেন। অফ টপিক বলতে বিষয়টা কি, আপনাকে জিজ্ঞেস করছে ইয়াং পিপলের কাজ করা নিয়ে, বাট আপনি বলতেছেন বুড়া মানুষদের কাজ করা নিয়ে, তাহলে আপনি যে বুঝেন নাই কোশ্চেনটা, আপনি শুধু বুড়া মানুষদের কাজ করা নিয়ে বলে গেলেন, বাট আপনাকে জিজ্ঞেস করছে ইয়াং পিপলদের কাজ করা নিয়ে, তাহলে আপনার এখানে স্কোরটা একেবারে লো পাবেন আপনি। কেমন, সো এই জন্য কোনো কোশ্চেন না বুঝলে ওইটা জিজ্ঞেস করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট এটা, প্রনাউন্সিয়েশন ইজ নট ইকুয়ালস টু অ্যাকসেন্ট। সেটা কেন, এর কারণ হচ্ছে আমরা স্পিকিংয়ের জন্য একটা মিসকনসেপশন নিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা আমেরিকান ব্রিটিশদের মতো যদি আমাদের কথা না শোনাই, এই যে আমি শুরুর দিকে টেবিল বলে আবার বলছি টেবল, যদিও হ্যাঁ এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন, বাট আমরা যেহেতু বাংলাদেশি, অথবা হ্যাঁ ধরে নিই আমরা তো বাংলাদেশি, রাইট। সো যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের অ্যাকসেন্ট কিন্তু আমেরিকান ব্রিটিশদের সাথে ম্যাচ করবে না, যদিই না আমরা অনেক বেশি প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে যাই যে হ্যাঁ আমরা অনেক শুধু প্রনাউন্সিয়েশন নিয়ে ঘাটাঘাটি করছি, তাহলে আমাদের এটা ডেভেলপ হবে। আদারওয়াইজ প্রনাউন্সিয়েশন কিন্তু আমাদের খুব সহজে ডেভেলপমেন্ট হবে না। সো সরি, আমি ভুল বিষয়টা আপনাদেরকে বলছি। অ্যাকসেন্ট, কেমন, অ্যাকসেন্টটাই হচ্ছে যে এই যে আমরা বাঙালিরা বলি টেবিল, ওরা বলে টেইবল। কেমন, টেইবল। তারপর হচ্ছে ওয়াটারে তারা বলে ওয়াডা, না কীভাবে জানি বলা, আমি পারি না, সরি ফর দ্যাট, বাট আমরা বলি ওয়াটার, শেষ। কেমন, তো ওরা বলে ওয়াটার বা কীভাবে জানি ওরা বলে, মুখের মধ্যে রেখে বলে, ওইটা হচ্ছে অ্যাকসেন্ট। তো আমাদের অ্যাকসেন্ট এবং ওদের অ্যাকসেন্ট, ইন্ডিয়ান অ্যাকসেন্ট সবগুলো ডিফারেন্ট, সবার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে। কিন্তু প্রনাউন্সিয়েশন হচ্ছে কি, যদিও আমি এখানে শুরুর দিকে একটু মিস হচ্ছে যে ইনফরমেশন দিয়েছিলাম, তার জন্য আই এম রিয়েলি সরি। প্রনাউন্সিয়েশন হচ্ছে ধরুন একটা ওয়ার্ড হচ্ছে ফর এক্সাম্পল সুনামি, কিন্তু এটার বানানটা হচ্ছে টি সুনামি। এখন আমি যদি এটাকে প্রনাউন্স করি যে টি সুনামি, তাহলে আমার প্রনাউন্সিয়েশন হয় নাই। আমাকে এটা প্রনাউন্স করতে হবে কি, সুনামি বলে। কেমন, সুনামি আপনারা যে যাই বলেন তাই বলেন, কিন্তু আমি টি সুনামি কখনোই বলতে পারবো না।
এটাই হচ্ছে প্রনাউন্সিয়েশন। আমারে কিন্তু সুনামি বলতে হবে। যদি আমি সুনামি বলি আমার মার্ক কাটা। আবার সাইকোলজির বানানের শুরুতে হচ্ছে পি থাকে। আমি যদি বলি পি সাইকোলজি তাহলে আমার প্রনাউন্সিয়েশন রং। আমি যদি মোটামুটি বলতে পারি সাইকোলজি, আমার কাজ শেষ। আমাকে অ্যাকসেন্ট শিখা লাগবে না, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট শিখা লাগবে না। আমি আইএলটিএস এর প্রিপারেশন নিতে 4টা মডিউল, এর মধ্যে আবার আমার গ্রামার আছে। আমি যদি আবার অ্যাকসেন্টের জন্য আলাদা চিন্তা নিয়ে বসে থাকি, আমার তার আইএলটিএস এর জার্নি শেষই করা লাগবে না। সো এটা বাদ। এক্সামিনার্স অ্যাসেস ক্ল্যারিটি, এক্সামিনাররা মূল্যায়ন করে ক্ল্যারিটি, নট অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট কোনো আসলে ম্যাটার করে না। স্টুডেন্টস শুড ফোকাস অন ক্লিয়ার আর্টিকিউলেশন, তারা যে ওয়ার্ডগুলো প্রপারলি বলবেন বা আমরা যে যদি ওয়ার্ডগুলো প্রপারলি বলি তাহলে হচ্ছে আমরা একটা ভালো স্কোর পাবো। অর্থাৎ এই যে সুনামিটা বা সুনামিটা আমরা যে যাই বলি বা হচ্ছে সাইকোলজি, এগুলো মোটামুটি প্রপার ক্লিয়ার ওয়েতে বলতে পারাটা কেমন, আমাদের মুখের জড়তাটা কাটিয়ে উঠে ক্লিয়ারলি বলতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। এই কনসেপ্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকসেন্ট নিয়ে আমাদের মাথা ঘামানো যাবে না। বিশেষ করে ইউজ ফিলার ফ্রেজেস, এটা হচ্ছে কথা বলার সময় আমরা ধরুন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আমি আটকে গেছি যে আমি পরবর্তীতে কি বলবো, তখন অনেক ইংলিশে এরকম ফিলার ফ্রেজেস থাকে যেটা আপনাকে চিন্তা করার জন্য এক্সট্রা একটা টাইম দিবে। ধরুন আপনি অনেকক্ষণ চুপ না থেকে অনেকক্ষণ হ্যাঁ এরকম না করে আপনি ফিলার ওয়ার্ড দিয়ে মোটামুটি আপনার মানে ওই সময়টুকুকে ইউটিলাইজ করতে পারবেন। কেমন এমন অনেক ওয়ার্ড আছে যে আই মিন, লাইক, অনেক এমন ওয়ার্ড থাকে যেগুলো ফিলার ফ্রেজেস। এগুলো আমি কোনো নোট এখনও দেইনি, কিন্তু আমাদের স্পিকিং ক্লাসে, ইন্ডিভিজুয়াল ক্লাসে এমন ফিলার ফ্রেজেস নিয়ে আমরা আলোচনা করব। অ্যাভয়েড মেমোরাইজ স্পিচেস, আপনি যদি অনেকগুলা মেমোরাইজড স্পিচ শিখে যান সেক্ষেত্রে আপনার কমন পড়লে আপনি একদম দুর্দান্ত স্পিকিংয়ের আনসার দিয়ে আসবেন। আপনার কমন না পড়লে ধরুন 5টা কোশ্চেনের মধ্যে 3টা আপনার কমন পড়ছে, আপনি একদম এমন মেমোরাইজেশন স্কিল দেখাইছেন যে আপনার সবগুলো হচ্ছে A+-এর আনসার, অর্থাৎ ব্যান্ড 9-এর আনসার। আর 2টা আপনার কমন পড়ে নাই, আপনি নর্মাল কনভারসেশনই ক্যারি করতে পারতেছেন না, আপনি কথাই বলতে পারতেছেন না, তাহলে এক্সামিনার বুঝবে আগে 3টা ছিল আপনার মেমোরাইজেশন থেকে আর 2টা আপনি মানে যে 2টা পারতেছেন না ওই 2টাই হচ্ছে আপনার মেইন স্কিল। অ্যাটলিস্ট কোশ্চেন না পারলেও আপনি এমন কিছু কথা বলতে হবে যাতে এক্সামিনার বুঝবে যে এই টপিকটা আপনার কমন পড়ে নাই, ঠিক আছে, বাট আপনি কথা অ্যাটলিস্ট চালিয়ে যেতে পারেন। বাট আপনি যদি সেটাই না পারেন আপনার নেগেটিভ মার্কিং হবে, কারণ এক্সামিনার বুঝবে যে আপনার মেমোরাইজেশন থেকে আপনি আনসার দিচ্ছেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন, মেমোরাইজড কোনো স্পিচ আসলে মুখস্থ মানে মেইন এক্সামে ইউজ করা যাবে না। সো ব্যান্ড স্কোরটা একটু আলোচনা করি। ব্যান্ড স্কোরটা আমরা বলছিলাম যে 5.5 থেকে 6.5, 6, 7.5, 7 এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। বিশেষ করে 5.5, 6, 5.5ও বলবো না, 5.5 যদিও অনেকগুলো কান্ট্রির জন্য এলিজেবল, বাট মোটামুটি 6 অথবা 6+ পাইলে আপনি ম্যাক্সিমাম কান্ট্রিতে যাইতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের স্কোরিং ক্রাইটেরিয়া। এটার আরও বিস্তারিত যা পাবেন আপনারা যখন লিসেনিংয়ের আমরা দেখবো যে কয়টা কোশ্চান সঠিক আনসার দিলে আমরা ব্যান্ড স্কোর কত পাবো, সেটা বিস্তারিত আমরা জানবো। আদারওয়াইজ আপনারা গুগলে সার্চ করে এগুলো দেখে নিতে পারেন। এখন কিছু বেসিক গ্রামার যেগুলা আসলে না শিখলেই নয়, সেগুলো আপনারা পড়ার মানে যখন আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, লিসেনিং সলভ করতেছেন, রিডিং সলভ করতেছেন, ঘাটাঘাটি করতেছেন, রাইটিং সলভ করতেছেন, স্পিকিং সলভ করতেছেন, ওই সময়টুকুতে গ্রামার শিখবেন। এমন না যে গ্রামার শেখার পরে আইএলটিএস এর এগুলা ধরবেন না, প্রতিদিন একটা একটা করে গ্রামার শিখতেছেন, প্রতিদিন লিসেনিংও করতেছেন, রাইটিংও করতেছেন, স্পিকিং তো করতেছেনই। কেমন এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের একটা ওয়ে আমাদেরকে ফলো করতে হবে। সো এটা স্ক্রিনশট উঠে রাখেন। টেন্স শিখতে হবে, তারপর হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখতে হবে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলা শিখতে হবে। তারপর হচ্ছে দাঁড়ান এখানে চলে গেছে, তারপরে প্যাসিভ ভয়েস। এই যে আমি একটু আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাইতে যে প্যাসিভের আলোচনা করছি, কেমন যেখানে ডুয়ার হচ্ছে আনইম্পর্টেন্ট। ডুয়ার মানে কি, বাই যোগ সাবজেক্ট যে আসলে অনেক সময় বসে না বা আমরা অমিট করতে পারি, অর্থাৎ আমরা রিডাকশন করতে পারি, উঠাই দিতে পারি, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা ভালো দিক অথবা একটা অ্যাডভান্স বিষয়। সো এগুলো আমরা শিখতে হবে। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? একাডেমিক টাস্ক 1 অর্থাৎ প্রসেস ডায়াগ্রাম। আমি বলছিলাম যে আপনারা আমার রিমাইন্ড দিয়ে দিয়েন এটা প্যাসিভ ভয়েস আসলে কোথায় কাজে দেয়। এটা বেশি আপনাদের কাজে দিবে প্রসেস ডায়াগ্রামে। আমরা প্রসেস ডায়াগ্রাম অর্থাৎ
ইট ম্যানুফ্যাকচারিংয়ের একটা ডায়াগ্রাম অথবা প্রসেস দেখছিলাম। ওইটা যেহেতু ম্যানমেড, আমরা জানি যে একটা হচ্ছে মানুষের দ্বারা প্রসেস আর একটা হচ্ছে ন্যাচারালি প্রসেস। কেমন? ন্যাচারালি প্রসেস হচ্ছে যেটা মশার জীবনচক্র, আর ম্যানমেড প্রসেস হচ্ছে ইট ভাটা থেকে কিভাবে ইট তৈরি করা হচ্ছে, ডেলিভারি হচ্ছে। সো ইট যে তৈরি করা হচ্ছে এটা তো মানুষে তৈরি করতেছে। ইট ধরুন আমরা একটা এক্সাম্পল পড়ছিলাম যে সে রান্না করছে, তাহলে এটার প্যাসিভ হবে কি? রান্না হচ্ছে তার দ্বারা। কেমন? এমনই তো বাংলা বুঝাই। তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ ইউজ করব। ইট যে বানানো হচ্ছে, তো আমরা বলবো ইট বানানো হচ্ছে তাদের দ্বারা বা মানুষের দ্বারা। তো ওই ক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। আদারওয়াইজ রিডিংয়ে আমাদের এগুলো কাজে দিবে। বিশেষ করে তো আমাদের টাস্ক করার জন্য শেখা লাগবেই, বাট এটা শুধু যে টাস্ক ওয়ান অমন না, আমাদের রিডিংয়ের জন্য, লিসেনিংয়ের জন্য অনেক অনেক ক্ষেত্রে এগুলো কাজে দিবে। কন্ডিশনালটা আমাদের রাইটিংয়ের জন্য কাজে আসবে। তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের কাজে আসবে। এগুলো হচ্ছে বেসিক, এগুলো জানা লাগবেই। মোডালস আমাদেরকে শিখতে হবে, এগুলার ব্যবহার, মোডালের পরে যে সবসময় বেস ভার্ব বসে, এগুলার যখন বিস্তারিত শিখবেন ওগুলা পাবেন। আর আমি তো ট্রাই করবো যে আপনাদের স্পেসিফিক্যালি গ্রামার ক্লাস নেওয়ার। এই ক্লজ, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, আর্টিকেল, প্রিপোজিশন এগুলো শিখবেন। আর অ্যাডভান্স যে গ্রামার সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ক্লজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ওগুলো হচ্ছে অ্যাডভান্স গ্রামার। ওগুলো আমরা সময় সুযোগ হলে পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ, বা আপনারা শিখে নেবেন। সো আমাদের গত ক্লাস এবং আজকের ক্লাসের কি টেকওয়েজগুলো কী ছিল, মেইন বিষয়গুলো ছিল যে আমরা লিসেনিংয়ে আগে কোশ্চান পড়ব, তারপর আনসার সবগুলো হচ্ছে একটা অর্ডার মেনটেন করে। প্রথমে একের আনসার বলবে, এরপরে দুইয়ের আনসার, এরপরে তিনের আনসার, এভাবে যাবে। তারপর অনেকগুলো ডিস্ট্রাক্টর থাকতে পারে, অর্থাৎ সে বলবে যে আমি স্কুলে যাচ্ছি, আবার পরবর্তীতে সে ডিসিশন চেঞ্জ করে বলবে না থাক আমি বাসায় থাকবো। সো এইসব ডিস্ট্রাক্টর ওয়ার্ডগুলো আমরা শিখে রাখবো, নোট করা শুরু করব ডে 1 থেকে। রিডিং স্কিমিংটা আমি আলোচনা করছিলাম, প্যারাফ্রেজিংটা আলোচনা করছিলাম, তারপরে টাইম নিয়ে বলছি নাকি জানি না, তবে হয়তো বা এমন একটা কথা বলছি যে টাইমটা আমরা শুরুর দিকে টাইমটা আমাদের মানে অতটা আমাদের টাইম নিয়ে ভাবতে হবে না। পরের টাইম ম্যানেজমেন্টটা সেটা হবে প্যাসেজ 1 15 মিনিটে আমরা সলভ করার ট্রাই করবো এক্সামের আগে, প্যাসেজ 2 20 মিনিটস, প্যাসেজ 3 হচ্ছে 25 মিনিটস। এই ছোট ছোট বিষয়গুলো নোট করে রাখেন। আর এখন আমরা একটা প্যাসেজ, যেখানে আমরা বলছিলাম এক্সামের আগে প্যাসেজ 1 আমরা সলভ করব 15 মিনিটের মধ্যে ট্রাই করব, এখন আমরা প্যাসেজ 1 সলভ করতে আমরা যদি 30 মিনিট লাগে অথবা 1 ঘন্টাও লাগে ওইটা সমস্যা না, কজ এখন আমরা শিখতেছি। রাইটিংয়ের জন্য আজকে তো আমরা শিখলাম, আমরা প্ল্যান করতে হবে, মানে জানলাম আর কি আসলে শিখছি বা কোথায়। আমরা ওয়ার্ড কাউন্টটা মিট করতে হবে, লিখতে হবে মিনিমাম 150 অথবা 250 ওয়ার্ড, আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ থাকতে হবে। স্পিকিংয়ের আমাদের আনসারগুলো ডেভেলপ করতে হবে, মানে শুধু ইয়েস নো না বলে আমরা একটু বিস্তারিত বলবো, ফিলার ইউজ করব। যদিও আমি ফিলার দেখাই নাই যে স্পিকিংয়ের জন্য কি কি ফিলার ইউজ করা যাইতে পারে। তারপরে হচ্ছে আমাদেরকে এটা ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখেন যে আমরা রোবোটিক শোনাবো না, মানে আমরা কথা যে বলবো আমরা যাতে বোঝা যায় যে আমরা ফ্রেন্ডসদের সাথে নর্মালি বাংলা ভাষায় কথা বললে যেমন আমরা খুশি হই, আমরা এক্সাইটমেন্ট দেখাই, আমাদের কথার টোন বাড়ে আবার কথার টোন কমে, এই যে এগুলা আমাদের মেন এক্সামও থাকতে হবে, আমাদের স্পিকিংও থাকতে হবে প্র্যাকটিসে, আমরা ন্যাচারালি থাকবো। অ্যাভয়েড মেমোরাইজড স্ক্রিপ্টস, সো এটাও বলছিলাম। আপাতত ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাস কী নিয়ে হবে আমি এখনও ডিসিশান নিয়ে নাই। ইনশাল্লাহ আপনারা নেক্সট যে ক্লাসটা সেটা খুব শীঘ্রই পাবেন। আল্লাহ হাফেজ।